হ্যাঁ, একটু পড়ার চেষ্টা করো। আর আমরা যেভাবে আগাচ্ছি আমাদের এভাবে আগাতে হবে, কিছু করারও নেই, তাড়াহুড়ো করারও যাবে যাবে না। তাড়াহুড়ো করলেও সমস্যা। আচ্ছা, তো একটু চেষ্টা করো, যদি গাইড টাইড থাকে সেখান থেকে যে কোশ্চেনগুলো দিয়ে দিবে কলেজ থেকে বা কিছু যদি দিয়ে দেয় সেগুলো অনুসারে স্যার পড়াশোনা করে কিচ্ছু আপাতত যাও। দিবে না স্যার, হুম। বইলা দেয় যে এটা এটা পড়বা, কিন্তু কোনো কোশ্চেন তো লেখা দেয় না স্যার। তাইলে আচ্ছা। একটা কথা ছিল যে মুখস্থ করে গেলাম, লিখা দিয়ে আসলাম। হুম হুম, তাহলে আর কি বলবো। লিটারেচার তো কিছুই জানি না। হ্যাঁ, তাহলে আর কিছু বলার নেই। আচ্ছা, তো ঠিক আছে। এখন এখানে আর কিছু বলতে পারছি না আমি, আমরা আমাদের কাজে চলে যাই, ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আমি অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের জন্য অ্যাম্প্লিফিকেশন সহ যে সকল পার্ট, সি এর জন্য রাইটিং থ্রির জন্য আমি কিন্তু এখানে নতুন করে ফোল্ডার করেছি, তোমরা হয়তো খেয়াল করেছো। হুম, আমি জি বিষয়গুলো স্যার। দিয়ে জি দিয়েছি। স্যার। এবং আমি চেষ্টা করেছি অ্যাম্প্লিফিকেশনটা তোমাদের জন্য একটু ওই লিখে দিয়ে, ঠিক আছে। দেখো, অ্যাম্প্লিফিকেশনটা বাদে বাকিগুলো আমি ফার্স্ট ইয়ারে, দেখো এখানে লেটার্স, প্যারাগ্রাফ, নোটিস, রিপোর্ট, এসে, এগুলো পার্ট এ, পার্ট বি, বা যেগুলোর ক্ষেত্রে পার্ট সি দরকার সব কিছু আমি এভাবে ফোল্ডার অনুসারে ফার্স্ট ইয়ারেরগুলো দিয়ে দিয়েছি। তোমরা দয়া করে এখান থেকে এগুলো একটু দেখে নিবা, ক্লাস সহ দিয়েছি, এগুলো দেখবা। আর অ্যাম্প্লিফিকেশনের জন্য তো যেহেতু আলাদা করে ক্লাসের প্রয়োজন নেই, আমি এখানে তোমাদের যে কয়টা ইম্পর্টেন্ট মনে হয়েছে এগুলো দেখো এখানে 21, 22, 23 এগুলো বাদ দিয়ে পড়বা, বাকিগুলো একটু পড়ে নেবা, এভাবে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। মানে সেগুলো একটু তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে। বই থেকে পড়লে বই থেকে পড়বা, এখান থেকে পড়লে এখান থেকে পড়বা, তোমাদের সুবিধা মতো। তাহলে অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে রাইটিং থ্রির ব্যাপারটা আমি এখানে যেগুলো দিয়েছি সেগুলো তোমরা একটু ভালো করে পড়বা। আর এর ভিতরে সাজেশনমূলক যে ইয়াটা সেটা দেওয়া আছে। হ্যাঁ, যে কোন কোন ইয়ার জন্য কোনটা পড়বো, আসলে সাজেশন বলে তো কাজ হয় না। এর ভিতরে বিশেষ করে লেটারগুলো বলো, এগুলো বলো, অধিকাংশ ক্ষেত্রে নতুন নতুন আসে, নতুন নতুন করে বানিয়ে দেয়, এই জন্য নিজে থেকে লিখতে পারতে হবে। আর উম, যেমন রিপোর্ট দেখো, হ্যাঁ, রিপোর্ট, তারপরে এগুলো প্রধানত রিপিটেশনের পরিমাণটা কম থাকে, কিন্তু যেহেতু ফার্স্ট ইয়ারের ব্যাপারটা আমাদের পড়া আছে বা এগুলো আমরা পড়েছি, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। হ্যাঁ, ঘুরে ফিরে ওইগুলো থেকেই কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তার জন্য যেগুলো আগে এসেছে বা যেগুলো আমি দিয়েছি, সে যেমন এই যে গতবারে আসছে কি, যে রাইট আ রিপোর্ট ফর আ নিউজ পেপার অন দ্য T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2024, মানে 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল যে ইয়েটা হয়েছিল, খেলাটা হয়েছিল, সেটার উপর একটা নিউজ রিপোর্ট করতে হবে। তো এইগুলো রিপোর্ট লিখতে হলে কি সম্পর্কে বলো, খেলা সম্পর্কে আমাকে জানতে হবে, তাই না? অথবা দেখা যাচ্ছে যে খেলা, যারা ক্রিকেট খেলা দেখোই না, তারা কি এই রিপোর্টটা লিখতে পারবা বলো তো? না স্যার। লেখা যাবে? না স্যার। হ্যাঁ, তাহলে এই জাতীয় রিপোর্ট টিপোর্ট যদি উল্টাপাল্টা দিয়ে দেয়, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজগত অভিজ্ঞতা থাকতে হবে। আর হচ্ছে ওই বিষয় সম্পর্কে তোমাকে একটু জানতে হবে, এছাড়া তো আর লেখা কঠিন ব্যাপার। তো তারপরেও যেহেতু ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো, অ্যাপ্লিকেশান, এসে, প্যারাগ্রাফ, এগুলো সম্পর্কে ধারণা নিশ্চয়ই আছে, ওই হিসাবে তোমরা পড়ে নিও। আচ্ছা, এখন আমরা যেহেতু হিস্ট্রি পড়তেছি, হিস্ট্রিতে আমরা সরাসরি চলে যাই। আমরা গতদিন মনে হয় একটু পলিটিক্যাল হিস্ট্রি বা এই জাতীয় বিষয়গুলো আমরা একটু দেখছিলাম, তাই না? আজ আমি একটু তোমাদেরকে জি পড়তেও স্যার। বলেছিলাম জি কিছু স্যার। অংশ, কিছু জিনিস আমি তোমাদের পড়তে বলেছিলাম বাসাতে। আশা করি তোমরা সেগুলো পড়েছো। আহ, জি স্যার, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিজাবেথান এজ এইটার হুম, পড়তে দিয়েছে। হ্যাঁ, এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিজাবেথান এজ, তাই না, এলিজাবেথান এজের ক্যারেক্টারিস্টিক্সটা আমি পড়তে বলেছিলাম। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় এখানে, তাহলে অ্যাম্প্লিফিকেশনগুলো তোমরা একটু পড়ে নিও, আমি একটু যেহেতু দেরি করে দিয়েছি, আরও আমি 2-4 দিন বাড়ায় দিই, এখানে 30 তারিখ পর্যন্ত ছিল, আমি এটাকে মোটামুটি 3 জুলাই পর্যন্ত করে দিলাম। হুম। স্যার। হ্যাঁ, বলো। হুম। স্যার একটু কথা বলবো, রাগ করেন না। এখন যদি সেই কথা বলেই তুমি কথা বলো, তাহলে রাগ করবো কি করবো না সেটা তো কথা পরে বোঝা যাবে নাকি। হ্যাঁ, বলো। স্যার, আমাদের কলেজে না, হুম। কক্সবাজার গভর্নমেন্ট কলেজে না, আমাদের একটা নোটিশ দিছে যে সেকেন্ড ইয়ারে ভর্তির। মানে শুধু কি আমাদের কলেজে নাকি সব সব কলেজে হয়? ভর্তি? জি স্যার, সেকেন্ড ইয়ারে ভর্তির ভর্তি 2130 টাকা করে।
ভর্তি হওয়া লাগে কি না এটা তো আমার জানা নেই। আজ পর্যন্ত আমি 10 বছর চাকরি করতেছি, এখনো এরকম ভর্তি হতে হয় সেটা তো আমি যাই দেখিনি। হ্যাঁ, হয়তোবা তুমি যখন থেকে এটা কলেজ ফিতে গিয়া থাকে সেই ফিগুলো বা ইয়াগুলো একবারে অনেক সময় কেটে নেয়, ঠিক আছে? তো যেটা ফর্ম ফিলাপের সময় কোনো কোনো কলেজ হয়তো দেখা যাচ্ছে আলাদা করে ভর্তি এরকম নেয়। হ্যাঁ, অতএব এটা কলেজ ভিত্তিক, এখানে কলেজের উপর তো আর কিছু, এক একটা কলেজ এক এক রকম করে চলে। হ্যাঁ, এটা এই জন্য এক কলেজের সাথে আর এক কলেজ তো মেলানো যাচ্ছে না, এটা হলো সমস্যা। স্যার আমাদের তো স্যার 15,000 টাকা নির্ধারণ করেছে। কি বেসরকারি কলেজ? বাপরে। বেসরকারি জি স্যার। কোন কলেজে? স্যার ময়মনসিংহ। সরকারি কলেজ? না স্যার এমপি ভুক্ত স্যার। ও, তাহলে তো নিবে। এখন ওই যে বললাম যে এক এক কলেজ এক এক রকম। নন গভর্নমেন্ট সব কলেজে ভর্তি নেই। হ্যাঁ, এগুলো তো বেশি। কিন্তু স্যার 15,000 টাকা স্যার প্রতি বছর, তাও আবার স্যার থার্ড ইয়ারে আরো বেশি। হ্যাঁ, আমাদেরটা তো এত টাকা না, আমাদেরটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় 5,000 টাকা, আর এমনিতে হচ্ছে এখন ভর্তির জন্য 2,000 না 2,100 টাকা করে। আচ্ছা তোমার কি ঠিক আছে। সরকারি কলেজ? আচ্ছা, সমস্যাগুলো আমরা বাদ দিই, আমরা আমাদের পড়া শুরু করি। হ্যাঁ, আচ্ছা। তো জি স্যার। ক্যারেক্টারিস্টিকগুলো আমরা নিশ্চয়ই দেখছো সবাই, একটু পড়ছো? যেখানে জি স্যার। দেখো পিছনের তথ্যগুলো রিফরমেশন পিরিয়ডের তথ্য কি এখানে আসছে না? হ্যাঁ, অতএব রিফরমেশন জি স্যার, ওটার সাথে তো সম্পর্কযুক্ত। সম্পর্কিত, অতএব প্রত্যেকটা এজ একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, অতএব এই যে রিফরমেশন কি জিনিস, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট কি জিনিস, এগুলো যদি আগে থেকে না জেনে আসো তাহলে এখানে বুঝতে আবার একটু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আর এই বইটা আমাদেরকে একটা আউটলাইন দিয়ে দেয় যে কি কি বিষয় ইম্পর্টেন্ট, কোনগুলো আমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হয়। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বই অনুসারে একটু আগাবা, দেখবা যে তুমি ধরতে পারতেছো। তো যাই হোক, আমি আবার একটু পড়িয়ে দিচ্ছি বিষয়গুলো যাতে তোমাদের ধারাবাহিকতাটা থাকে। দেখো, দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য এজ ওয়াজ কম্পারেটিভ রিলিজিয়াস টলারেন্স, মানে তার পূর্ববর্তী এইজে রিলিজিয়াস টলারেন্স ছিল না। প্রোটেস্ট্যান্টিনিজম কী করলো, প্রোটেস্ট্যান্টরা কী করলো, ক্যাথলিসিজমের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো রিফর্ম করার জন্য। তার জন্য একটা উত্তাল অবস্থা ছিল, আফেভেল ছিল। কিন্তু সেইটা এই এলিজাবেথান এইজে এসে কিছুটা কী হলো, দূরীভূত হলো এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলো। তার হচ্ছে হুইচ ওয়াজ ডিউ লার্জলি টু দ্য কুইন্স ইনফ্লুয়েন্স। দ্য ফ্রাইটফুল এক্সেস অফ দ্য রিলিজিয়াস ওয়ার নন অ্যাজ দ্য 30 ইয়ার্স ওয়ার, হ্যাঁ, যেটা 30 ইয়ার্স ওয়ার নামে পরিচিত ছিল, অন দ্য কন্টিনেন্ট ফাউন্ড নো প্যারালাল ইন ইংল্যান্ড, মানে ইংল্যান্ডে এইরকম কোনো যুদ্ধ অন্তত ধর্মের জন্য হয়নি। এটাই প্রথম, যেটা তার পূর্ববর্তী এই যে হয়েছিল। কিন্তু যখন আপন হার অ্যাক্সেশন, যখন এলিজাবেথ সিংহাসনে বসলো, কী করলো, এলিজাবেথ ফাউন্ড দ্য হোল কিংডম ডিভাইডেড এগেইনস্ট ইটসেলফ, মানে পুরো রাজ্যটা নিজেদের মধ্যেই মানে কি বিভক্ত। দ্য নর্থ ওয়াজ লার্জলি ক্যাথলিক, তাহলে নর্থ মানে কোন সাইড বলো তো, দেশের কোন সাইড? উত্তর সাইড, উত্তর। পুরো ক্যাথলিক, হ্যাঁ পুরো ক্যাথলিক। হোয়াইল দ্য সাউদার্ন কান্ট্রিজ ওয়ার অ্যাজ স্ট্রংলি প্রোটেস্ট্যান্ট, এবং পুরো দক্ষিণ অঞ্চল হচ্ছে প্রোটেস্ট্যান্ট। স্কটল্যান্ড হ্যাড ফলোড দ্য রিফরমেশন ইন ইটস ওন ইন্টেন্স ওয়ে, ওদিকে স্কটল্যান্ড যেটা আছে সেও তার নিজস্ব ওয়েতে রিফরমেশনকে অনুসরণ করেছে। হোয়াইল আয়ারল্যান্ড রিমেন ট্রু টু ইটস ওল্ড রিলিজিয়াস ট্রেডিশন, অন্যদিকে আয়ারল্যান্ড তার নিজের প্রাচীন ট্রেডিশন নিয়ে চলছে। তার মানে দেখো এখানে 4টা অংশে ভাগ হয়ে গেছে, নর্থ, সাউথ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, তাই তো? এবং বোথ কান্ট্রিজ ওয়ার ওপেনলি রিভিলিয়াস, এবং সবাই সবার মতো বিদ্রোহী। হ্যাঁ, সবাই সবার সাথে লেগে গেছে, এরকম আর কি অবস্থা। দ্য কোর্ট মেড আপ অফ বোথ পার্টিস উইটনেস দ্য রাইভাল ইন্ট্রিগস অফ দোজ হু সট টু গেইন দ্য রয়্যাল ফেভার, আর প্রত্যেকটা এলাকায় যে যে রাজা ছিল সে কী করছে, তার নিজের মতো করে ক্ষমতা পাওয়ার জন্য চেষ্টা করেছে। এটাও কী জন্য ছিল? ইট ওয়াজ ডিউ পার্টলি টু দ্য ইন্টেন্স অ্যাবজর্পশন অফ মেন্স মাইন্ডস ইন রিলিজিয়াস কোশ্চেন্স দ্যাট দ্য প্রিসিডিং সেঞ্চুরি, তাহলে আগের সেঞ্চুরিতে রিলিজিয়াস যে কোশ্চেনগুলো মানুষের মধ্যে ছিল সেইগুলো মানুষের ভিতরে এত গভীরভাবে মানে কি বলবো গ্রথিত হওয়া বা অ্যাবজর্ব হয়েছিল যে মানুষজন মানে সবসময় চাচ্ছে যে আসলে কোনটা আমাদের করা উচিত। হ্যাঁ, ক্যাথলিক ফলো করব, প্রোটেস্ট্যান্টিজম ফলো করব, নাকি আগের যে প্যাগানিজম সেটা ফলো করবো, আসলে তাহলে কোনটা ঠিক? হ্যাঁ, ধর্মকে অনুসরণ করে মানুষ যদি আগ্রাসী হয়ে পড়ে, ধর্মকে অনুসরণ করে যদি মানুষ খুন করে, তাই তো, মার্ডার করে, হত্যা করে, যুদ্ধবিগ্রহ বাঁধায়, তাহলে তো সেই ধর্মকে আমরা কীভাবে অনুসরণ করতে পারি? তাহলে ধর্মই যদি বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে ধর্ম তো মানুষের শান্তির জন্য, তাহলে সেই ধর্মকে আমরা কীভাবে অনুসরণ করব? এইভাবে মানুষের মধ্যেও একটা মানে কী বলবো বিদ্বেষ তৈরি হয়ে যায়। তাই বলছে দো অ্যান এজ অফ অ্যাডভান্সিং লার্নিং প্রডিউস স্কার্সলি আর লিটারেচার ওর্দি অফ দ্য নেম, অতএব
পূর্বের এজ, দেখো রিফরমেশন পিরিয়ডে আমরা কিন্তু তেমন কোনো সাহিত্যকর্ম পাইনি, পেয়েছি এইজ অফ চসারের পর আমরা আর কি কোনো সাহিত্যকর্ম পেয়েছি তেমন, বলো নাম করা রিফরমেশন পিরিয়ডে? না স্যার। বলো পাইনি। কারণ কি, তখন ধর্মের যে গোড়ামি, চার্চের যে গোড়ামি, সেটার কারণেই মানুষের উত্তাল অবস্থা, সেখানে সাহিত্যকর্ম রচনা করার মতো তো শান্ত পরিবেশ ছিলই না। সুতরাং এলিজাবেথ ফেভার্ড বোথ রিলিজিয়াস পার্টিস, কিন্তু এলিজাবেথ যখন সিংহাসনে আসলেন তখন করলেন কি, তিনি প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক উভয়কেই তিনি একটা সমান জায়গা দেওয়ার চেষ্টা করলেন, কাউকে এক চোখে দেখলেন না। তাই বলছি দেখো, এবং অ্যান্ড প্রেজেন্টলি দ্য ওয়ার্ল্ড স উইথ অ্যামেজমেন্ট ক্যাথলিক অ্যান্ড প্রোটেস্ট্যান্ট অ্যাক্টিং টুগেদার। তখন দেখা গেল যে আগে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে যে সাপে নেউলের সম্পর্ক ছিল, তাই তো দা কুমড়ার সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হঠাৎ করে শেষ হয়ে গেল এবং দুই দল একসাথে কাজ করা শুরু করলো দেশের জন্য। দেখো, অ্যাজ ট্রাস্টেড কাউন্সিলর অফ আ গ্রেট সভরেন, দ্য ডিফিট অফ দ্য স্প্যানিশ আর্মাডা এস্টাবলিশ দ্য রিফরমেশন অ্যাজ আ ফ্যাক্ট ইন ইংল্যান্ড। তাহলে স্প্যানিশ আর্মাডাতে যে পরাজিত হলো ইংল্যান্ড স্প্যানিশদের সাথে যে যুদ্ধে, সেই পরাজয়ের কারণেও ইংল্যান্ড কি হলো, রিফরমেশনের পরবর্তীতে আর কেউ বেশি মানে মাথা চাড়া দিয়ে উঠলো না, দেখলো যে পরাজিত হয়েছি, আবার যদি বেশি পরিমাণে আমরা খারাপ প্রভাবের শিকার হই তাহলে তো আমাদের জাত থাকবে না। এরকম মিলে সবাই হলো কি অ্যাট দ্য সেম টাইম ইউনাইটেড অল দ্য ইংলিশম্যান ইন আ ম্যাগনিফিসেন্ট ন্যাশনাল এনথুজিয়াজম। সবাই তখন নিজের, তাই তো, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে জাতিকে একত্রিত করার চেষ্টা করলো। তাহলে প্রোটেস্ট্যান্টও থাকলো, ক্যাথলিসিজমও থাকলো, দিয়ে সমানভাবে তিনি একটা শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করার চেষ্টা করেছিলেন। For the first time since the Reformation began, the fundamental question of religious tolerance seemed to be settled. অতএব এলিজাবেথান এই যে রিলিজিয়ন নিয়ে যে মানুষের মধ্যে একটা কি বলবো যে আগ্রহ, তাই তো, যে কেন রিলিজিয়ন ফলো করব, কোনটাকে ফলো করব, ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট ফলো করব, এই বিষয় নিয়ে যে কোশ্চেন ছিল সেটা শেষ পর্যন্ত সেটেল হলো। সেটেল হওয়া মানে কি, মানে মানুষ অন্তত দুটাকেই দেখলো যে না, এটা যেহেতু একজন আর একজনের নিজস্ব ব্যাপার, অতএব ধর্মীয় ব্যাপার নিয়ে কারো মাথা কামানো ঠিক না। অতএব মানুষ তার নিজের মতো করে, তাই তো, আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটিকে ফলো করে যার যার মতো ধর্ম অনুসরণ করবে। অতএব এখানে আমাদের দরকার নেই যে একজনের মানে কি বলবো জীবন নিয়ে আর একজনের বেশি উত্তাল হওয়া। অ্যান্ড দ্য মাইন্ড অফ ম্যান ফ্রিড ফ্রম রিলিজিয়াস ফেয়ার্স অ্যান্ড পারসিকিউশন টার্নড উইথ আ গ্রেট ক্রিয়েটিভ ইম্পালস টু আদার ফর্মস অফ অ্যাক্টিভিটি। অতএব তখন সেই, তাই তো, ধর্ম অনুসরণ করার জন্য যে ভয় বা আতঙ্ক, এগুলো চলে যাওয়ার পর মানুষের মনটা অন্তত ফ্রি হলো, দেখো, যে তারা অন্যান্য কাজে মনোযোগ দিতে পারে। আর এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কে, সাহিত্যকর্ম। তাই বলছি, ইট ইজ পার্টলি ফ্রম দিস নিউ ফ্রিডম অফ দ্য মাইন্ড দ্যাট দ্য এজ অফ এলিজাবেথ রিসিভ ইটস গ্রেট লিটারেরি স্টিমুলাস। অতএব মানুষ এই সময়ে যেহেতু আর রিলিজিয়ান নিয়ে খুব একটা চিন্তিত নয়, রিলিজিয়ন যেহেতু আর মানুষের মনকে কন্ট্রোল করছে না, অতএব মানুষ কি করলো, যার তাতে ইন্টারেস্ট বোধে সেই ফিল্ডে তারা কাজ করতে শুরু করলো। অতএব সাহিত্যের ক্ষেত্রেও এমন এর ব্যতিক্রম ঘটেনি। যারা সাহিত্যমনা তারা ওল্ড লিটারেচারগুলোকে স্টাডি করেছে, তাই তো, রেনেসাঁসের মাধ্যমে তারা সেগুলো বোঝার চেষ্টা করেছে এবং সেই জাতীয় ফর্মকে তারা ইংরেজি সাহিত্যে ইনক্লুড করার চেষ্টা করেছে, তাই না? কারণ আমরা এলিজাবেথেন এই যে সনেট পাবো, এলিজাবেথেন এই যে ট্র্যাজেডি পাবো, কমেডি পাবো, ঠিক আছে তো, এই সময় আমরা এসে পাবো, এই সময় আমরা অন্যান্য পোয়েট্রি যে ফর্মগুলো আছে সেগুলো পাবো। অতএব এগুলো যদি মানুষজন স্টাডি না করতো, তাই তো, যদি মানুষ হঠাৎ করে কি একটা জিনিস তৈরি হয়, বলো, হঠাৎ করে কি তৈরি হয়, বলো, যে কোনো জিনিস হঠাৎ করে কি আসে, নাকি একটা ধারাবাহিকতা ফলো করে, তাই না? একটা ধারাবাহিক ট্রেন্ড ফলো করে, সেই ট্রেন্ডে আস্তে 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 পরিবর্তনের মাধ্যমে, রিভলিউশনের মাধ্যমে বা এভলিউশনের মাধ্যমে আমরা একটা নতুন কিছু পাই। তার মানে প্রথম যে ফিচার সেটা ছিল কি, রিলিজিয়াস কি বলবো, পিস, তাই তো, যে পিসফুলনেস, সেটাই এলিজাবেথান এজে ছিল, যেটা ফেভার করেছে সাহিত্যের ডেভেলপমেন্টে, লিটারারি ডেভেলপমেন্টে এটা বড় ধরনের ভূমিকা রেখেছে। তাহলে এটা কিন্তু খেয়াল করতে হবে যে এলিজাবেথান এজকে গোল্ডেন এজ বলা হচ্ছে এই কারণেই যে প্রিভিয়াস ইয়ারে যে রিলিজিয়াস ইনটলারেন্স ছিল সেইটা দূরীভূত হয়ে রিলিজিয়াস টলারেন্সের কারণে মানুষজন সাহিত্য রচনার ক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে পেরেছিল। সো দ্য লিটারেচার ফ্লারিস্ট, তাই তো, ব্যাপকভাবে, তাই তো, লার্জলি ইন দিস এজ, এই এজে। নেক্সট হচ্ছে কি, ইট ওয়াজ অ্যান এজ অফ কম্পারেটিভ সোশ্যাল কন্টেন্টমেন্ট ইন কন্ট্রাস্ট উইথ দ্য ডেজ অফ ল্যাংল্যান্ড। ল্যাংল্যান্ডের কথা নিশ্চয় আমরা জানি, ওই যে রিফরমেশন পিরিয়ডের একজন লিডার ছিলেন কে, ল্যাংল্যান্ড, তাই না? তার অধীনে কি ছিল, যে এই যে রিলিজিয়াস, তাই তো, যে
ইনটলারেন্সগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের মধ্যে যে আন্দোলন সেগুলো মোটামুটি ওই সময়ে ছিল। কিন্তু বর্তমানে সামাজিক যে মানে কি অসন্তোষ সেটা এই এলিজাবেথের এজে ছিল না। দ্য র্যাপিড ইনক্রিজ অফ ম্যানুফ্যাকচারিং টাউন্স গেভ এমপ্লয়মেন্ট, মানুষ যেহেতু রিলিজিয়াস, ওই যে বললাম যে চার্চের প্রভাব থেকে বেরিয়ে এসে যার যার ইন্টারেস্টে তাই তো জাতীয় উন্নয়নে কাজ করছে, অতএব এখানে ম্যানুফ্যাকচারিং টাউনও ব্যাপক পরিমাণে ইনক্রিজ হয়, যেখানে মানুষ এমপ্লয়মেন্ট পায়, তাই তো। এতে কি হয় দেখো, হু হ্যাড বিন বিফোর আইডল, দেখো আগে যারা অলস ছিল, যারা কোনো কাজ করতো না, তারা এসে অন্তত এখানে কাজে যুক্ত হলো। ইনক্রিজিং ট্রেড ব্রড এনারমাস ওয়েলথ টু ইংল্যান্ড, তাই তো ইংল্যান্ডেও ব্যাপক পরিমাণে কী হলো, সমৃদ্ধশালী হতে শুরু করলো বিশেষ ট্রেডের ইনক্রিজের কারণে। দিস ওয়েলথ ওয়াজ শেয়ার টু দিস এক্সটেন্ট অ্যাট লিস্ট, দেখো দ্যাট ফর দ্য ফার্স্ট টাইম সাম সিস্টেমেটিক কেয়ার ফর দ্য নিডি ওয়াজ অ্যাটেম্পটেড, যে অন্তত যারা অসহায়, যারা গরিব, তাদেরকে অন্তত এই ওয়েলথ থেকে কিছু কিছু তাদেরকে কী করা হতো, সাহায্য করা হতো, তাই না, দেওয়া হতো। প্যারিশেস ওয়ার মেড রেসপন্সিবল ফর দেয়ার ওন পোর অ্যান্ড দ্য ওয়েলদি ওয়ার ট্যাক্স টু সাপোর্ট দেম অ্যান্ড গিভ দেম এমপ্লয়মেন্ট, ওই যে ট্যাক্স সিস্টেম চালু করা হলো। প্যারিস এখানে হয়ে গেল কি, প্যারিস বুঝো তো, প্যারিস কি জিনিস, প্যারিস সম্পর্কে ধারণা আছে, প্যারিস কি জিনিস বলতে পারবা? আচ্ছা, স্যার একজন শাসকের আন্ডারে অনেকগুলো যে এলাকাগুলো থাকে সেগুলো পরিচালনা করার জন্য মানে ছোট ছোট ওই অংশগুলো থাকে, ওগুলো প্যারিস হচ্ছে এক একটা চার্চের অধীনে, গ্রাম ভিত্তিক যে চার্চটা থাকে সেটাকে প্যারিস বলা হয়, ঠিক আছে তো। জি স্যার, একটা গ্রামে যে চার্চ থাকে, পরিষদগুলো থাকে, বলছে আ স্মল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট টিপিক্যালি হ্যাভিং ইটস ওন চার্চ অ্যান্ড আ প্রিস্ট অর আ পাস্টর, তাহলে একটা গ্রামে যে চার্চ থাকে সেই চার্চের অধীনে একজন প্রিস্ট থাকে, সেই প্রিস্ট ওই গ্রামের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলোকে দেখাশোনা করতো। অতএব একটা গ্রাম কেমন চলবে, কে গরিব আছে তাদেরকে সাপোর্ট করার জন্য যে টাকা পয়সা লাগবে, চার্চের মাধ্যমে ট্যাক্স তোলা হবে এবং সেই ট্যাক্সের টাকাটাকে কী করা হবে, গরিবদের ভিতরে বিতরণ করা হবে। এই সিস্টেমটা এই সময়ে চালু হয়। দ্য ইনক্রিজ অফ ওয়েলথ অ্যান্ড দ্য ইম্প্রুভমেন্ট ইন লিভিং অ্যান্ড দ্য অপরচুনিটি ফর লেবার, দ্য নিউ সোশ্যাল কন্টেন্ট, হ্যাঁ, মোটামুটি এইভাবে যে একটা বিশৃঙ্খলা একসময় চলছিল সেটা মোটামুটি কী হলো, শান্ত হলো না। দিস আর অলসো ফ্যাক্টরস উইচ হেল্প টু অ্যাকাউন্ট ফর নিউ লিটারি অ্যাক্টিভিটি, অতএব মানুষজন যখন একটা মেন্টাল স্ট্যাবিলিটি পাইলো, তাই তো, মেন্টাল পিস পাইলো, তখন অটোমেটিক সাহিত্যকর্মের প্রতি মানুষ ঝুঁকে গেল। যেহেতু ওদিকে আমরা জানি যে প্রিন্টিং প্রেসের কারণে অ্যাভেলেবেল হচ্ছে বুক, সবাই পড়তে পারছে, অতএব নতুন নতুন রাইটিং তারা পাচ্ছে, তাই তো, ল্যাটিন রাইটিং, গ্রিক রাইটিং যেগুলো পাচ্ছে সেগুলো ট্রান্সলেশন হচ্ছে, সেগুলো পড়ার মাধ্যমে মানুষের সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ কিন্তু সৃষ্টি হয়। ইট ইজ তাহলে এটা গেল কি, এটা হচ্ছে কি, প্রথমটা হলো রিলিজিয়াস টলারেন্স, দ্বিতীয়টা হলো কি সোশ্যাল কন্টেন্টমেন্ট, হ্যাঁ, এটা দ্বিতীয় ফিচার। তারপর হচ্ছে তৃতীয়টা কি, ইট ইজ অ্যান এজ অফ ড্রিমস অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড আনবাউন্ডেড এনথুজিয়াজম, এইটা তাহলে অ্যান এজ অফ ড্রিমস, হ্যাঁ, অ্যাডভেঞ্চার অ্যান্ড আনবাউন্ডেড এনথুজিয়াজম, যেহেতু সব কিছুর মধ্যে মানুষের মাথা যদি সুস্থ থাকে, তাই তো, অন্যান্য ঝামেলা যদি না থাকে, তখন কোনো না কোনো দিক থেকে সে কি নিজের ইন্টারেস্টটাকে গ্রো করাতে চেষ্টা করে, হ্যাঁ, কারো অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহ থাকতে পারে, তাই তো। এবং দেখলাম যে বিশেষ করে আমরা যদি দেখি, দেখো এই সময়ে তো মোটামুটি ওই যে ভাস্কো দা গামা, তাই না, কলম্বাস, তারা কি 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 করছে, তারা মোটামুটি বিভিন্ন দ্বীপ আবিষ্কার করছে, দেশ আবিষ্কার করছে, তাহলে ইংল্যান্ডের মানুষও তারা তাই করা শুরু করলো, তারাও এটাকে অনুসরণ করার চেষ্টা করলো, হ্যাঁ। তাই বলছে স্প্রিঙ্গিং ফ্রম দ্য নিউ ল্যান্ডস অফ ফেবুলাস রিস, দেখো রিসেস রিভিল্ড বাই ইংলিশ এক্সপ্লোর, তাহলে ইংলিশ এক্সপ্লোরাররা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন ল্যান্ড তারা আবিষ্কার করছে এবং সেখান থেকে তারা ওয়েলথ যেগুলো সেগুলো নিয়ে আসছে, হ্যাঁ, রিচনেস তারা নিয়ে আসছে। দেখো ড্রেক, বিশেষ করে ড্রেক নামে একজন ব্যক্তি, সেলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেপিং দ্য মাইটি কোর্স হুইচ ইংলিশ কলোনাইজার্স শ্যাল ফলো থ্রু দ্য সেঞ্চুরিজ, এই ড্রেকের মাধ্যমে ড্রেক যখন সারা বিশ্বে, তাই তো, সেল করলো, তার পরবর্তীতে ইংলিশম্যানেরা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলো এবং তারা কী করলো, কলোনি গড়া শুরু করলো বিভিন্ন এলাকাতে, না, এই যে ইংলিশ যে কলোনিগুলো আমরা জানি, নামগুলো জানি, তাই তো, আফ্রিকাতে, তারপর হচ্ছে এশিয়া মহাদেশে, তারপর হচ্ছে তোমার আমেরিকাতে, দক্ষিণ আমেরিকাতে যে ইংলিশ যে কলোনিগুলো, সেই কলোনিগুলো তো এই সময় থেকেই আস্তে আস্তে শুরু হয়েছে, হ্যাঁ। অ্যান্ড প্রেজেন্টলি দ্য ইয়ং ফিলোসফার ব্যাকন ইজ সেইং কনফিডেন্টলি, এবং আমরা এই সময় ব্যাকনের এসেও পাবো, সেই এসের ভিতরেও তিনি কিন্তু তার এই
কলোনাইজেশনের কথা মানে বলেছেন কিন্তু, ঠিক আছে? তো সেখানে তিনি প্ল্যান্টেশন নামে একটা এসে লিখছেন, যেটা আমরা থার্ড ইয়ারে পড়বো। তাহলে এই সময়ে তিনি কলোনাইজ করার যে সিস্টেম, সেই সিস্টেমের কথা তিনি কিন্তু তখন তার এসেতে লিখেছেন। তারপর দেখো, প্রেজেন্টলি দ্য ইয়ং ফিলোসফার বেকন ইজ সেইং কনফিডেন্টলি, আই হ্যাভ টেকেন অল নলেজ ফর মাই প্রভিন্স। মানে তিনি তার বলছে আশেপাশে থেকে বিভিন্ন দেশ থেকে পাওয়া নলেজগুলোকে তিনি সংগ্রহ করে তার নিজের দেশের জন্য কাজে লাগানোর জন্য ব্যবহার করেছেন। তাই বলছে দেখো, আই হ্যাভ টেকেন অল নলেজ ফর মাই প্রভিন্স, মানে কি আমার নিজের দেশের জন্য আমি সারা বিশ্ব থেকে পাওয়া সব জ্ঞানগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি, গ্রহণ করার চেষ্টা করেছি, এবং আমি আমার মানুষগুলোকে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? যাতে কি হয়, সেইভাবে আমরা আমাদের দেশকে উন্নত করতে পারি। তো মোটামুটি ইংলিশ কি একটা উন্নত দেশের মধ্যে পড়ে কিনা বলো পরবর্তীতে? স্যার এখনো সে শিক্ষা দীক্ষায় এখন উন্নত রাষ্ট্রের মধ্যেই সে পড়ে। অতএব যখন আমরা পড়তেছি, যে সময়ের কথা আমরা পড়ছি, তখন কি ইংল্যান্ড উন্নত রাষ্ট্র ছিল বলো? না স্যার। ছিল না। কিন্তু এখন যে অবস্থানে পেয়েছি, নিশ্চয়ই সেটা তার দেশের মানুষের, হ্যাঁ তাই তো, এই জ্ঞান বিজ্ঞান, তাই না, সাহিত্য দর্শন, এগুলোর প্রতি আগ্রহ থেকেই মেনলি এসেছে। আর এই সব কিছুর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল হচ্ছে এই এইজটার। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা কিছু কিছু নাম পাচ্ছি, সেগুলো আমরা পরে পড়বো, এগুলো আমাদের এখন দরকার নেই। তাহলে তাহলে এখানে হলো কি, যে ইট ওয়াজ অ্যান এইজ অফ অ্যাডভেঞ্চার, তাই তো, এনথুজিয়াজম, বা দেশের কল্যাণের জন্য, মানে কি বলবো, যে নিজেকে নিয়োজিত করার একটা এইজ কিন্তু এই সময় ছিল। এরপর 4 নম্বর কি বলছে দেখো, টু সাম আপ, তাহলে এই এবার হচ্ছে লাস্টেরটা কি, দ্য এইজ অফ এলিজাবেথ ওয়াজ আ টাইম অফ ইন্টালেকচুয়াল লিবার্টি, মানে কি, মানুষ তার নিজের মতো করে ভাববে, মানুষ তার নিজের মতো করে জ্ঞান অর্জন করবে, অফ গ্রোয়িং ইন্টেলিজেন্স অ্যান্ড কমফোর্ট অ্যামং অল ক্লাসেস, মানে সকল শ্রেণীর মানুষ তার নিজের মতো করে নিজের কমফোর্টে থেকে তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। তাই বলছে অফ আনবাউন্ডেড প্যাট্রিয়টিজম অ্যান্ড অফ পিস অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড, এবং পুরো দেশটা একটা শান্তিপূর্ণ অবস্থা, কারোর সাথে যুদ্ধ নেই। আগে যেমন ফ্রান্সের সাথে যুদ্ধ, তাই তো, স্পেনের সাথে যুদ্ধ, এলিজাবেথের নিজে কোনো যুদ্ধ নেই, সব কিছুর মধ্যে একটা শান্তি বিরাজ করছে, দেশে বিদেশে শান্তিময় একটা সম্পর্ক বিরাজ করছে। অতএব মানুষের মধ্যে দেশপ্রেম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। অতএব সব কিছু মিলে এই যতগুলো এইজ আমরা পড়বো, 8-9টা এইজ, তার ভিতরে সবচেয়ে শান্তিপূর্ণ এইজ হচ্ছে এইটা। বলছে ফর আ প্যারালাল উই মাস্ট গো ব্যাক টু দ্য এইজ অফ পেরিক্লিস অফ ইন এথেন্স, মানে কিছু কম্পেয়ার করছে, ওগুলো আমাদের দরকার নেই। তো যাই হোক, বলছে এই সময় কেমন হয়েছে দেখো, এই সময় শান্তিপূর্ণ অবস্থানে থাকার কারণে আমরা বেশ কিছু নাম পেয়েছি, তাই তো, যারা ইংল্যান্ডে বেড়ে উঠেছে, যেমন ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়ার, বেন জনসন, এরা এই ইংল্যান্ডেরই সৃষ্টি, তাই তো, ইংল্যান্ডেরই মানুষ, যারা এমন সাহিত্যকর্ম রচনা করেছে যা এখন সারা বিশ্বের মানুষ সেগুলোকে অনুসরণ করে। এলিজাবেথ মানে শেক্সপিয়ারকে চিনে না এমন কোনো মানুষ আছে সারা বিশ্বে বলো? না স্যার, মনে হয় না। চিনে না এমন কোনো মানুষ অন্তত সারা বিশ্বে নেই, অন্তত শিক্ষিত সমাজে শেক্সপিয়ারকে চিনবে না এমন মানুষ নেই। তো এই শেক্সপিয়ার এই ইংল্যান্ডেরই সৃষ্টি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি যে কিছু বিশেষ বৈশিষ্ট্য বা ফিচার, যেগুলো এলিজাবেথান এইজকে গোল্ডেন এইজ অফ ইংলিশ লিটারেচার হিসাবে তৈরি করতে বিশেষ সাহায্য করেছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাবো, দেখো এরপর আমাদের মেন রাইটিংটা শুরু হবে। এখানে কয়েকটা ভাগে ভাগ থাকবে, ঠিক আছে? তো এই এলিজাবেথান এইজকে মোটামুটি আমরা 3টা বিশেষ করে ভাগে পাবো। একটা হচ্ছে দেখো, নন ড্রামাটিক মানে হচ্ছে পয়েটসদের, মানে যারা পোয়েট্রি রচনা করছে। একই সময়ে আবার কোনো কোনো রাইটার রয়েছে যারা ড্রামা রচনা করছে। একই সময়ে আরও কিছু কিছু রাইটার রয়েছেন যারা এসে লিখছেন। এসের মধ্যে বিখ্যাত হচ্ছে কে? এসের মধ্যে বিখ্যাত হচ্ছে ফ্রান্সিস বেকন। ড্রামার মধ্যে বিখ্যাত হচ্ছে শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো বা ইউনিভার্সিটি উইট যারা আছে তারা। আবার পয়েটসদের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে এডমান্ড স্পেন্সার, তাই তো, আমরা জানি যে তিনি সনেট লিখছেন। তো এরকম আমরা আগে প্রথমে পয়েটদেরকে নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে ড্রামাটিস্টদের নিয়ে আছে, তারপর এসেইস্টদের নিয়ে আলোচনা, এরকম 3টা ধাপে আলোচনা করা হবে। তো এখানে যে নামগুলো পাবো সেইগুলোকে আমরা খেয়াল করব, এর থেকে বেশি না। দেখো প্রথমে হচ্ছে এডমান্ড স্পেন্সার, যাকে পয়েট অফ দ্য পয়েটস বলা হয়, ঠিক আছে? তো দেখি আমরা তার লাইফ নিয়ে খুব একটা পড়বো না এখানে, ঠিক আমি যে বিষয়গুলো তোমাদের এখানে পড়াবো সেগুলো তোমরা একটু গুরুত্ব দিবা, বা যেগুলো বলবো সেগুলোই। এর থেকে বেশি তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে আমার জানার দরকার নেই। আমরা তার লিটারি এই পয়েন্টগুলোকে আমরা দেখার চেষ্টা করব। দেখো স্পেন্সার্স ওয়ার্ক, তার লিটারি ওয়ার্কগুলোকে আমরা দেখব। 3rd ইয়ারে তোমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য ফেয়ারি কুইন, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা লিটারি ওয়ার্ক, এটা হচ্ছে কি একটা এপিক।
কুইন এলিজাবেথ কেন? হ্যাঁ, কুইন এলিজাবেথকে কেন্দ্র করে, তাই তো, তিনি দেখিয়েছেন যে রাষ্ট্র রক্ষার জন্য বা ধর্ম রক্ষার জন্য একটা নাইটকে তিনি তুলে মানে ধরেছেন। তিনি একজন হিরোকে সৃষ্টি করেছেন যার নাম দেওয়া হয়েছে রেড ক্রস নাইট। ঠিক আছে, তো দেখানো হচ্ছে যে বিভিন্ন সমস্যা মোকাবেলা করে সে কিভাবে তার দেশকে এবং তার ধর্মকে রক্ষা করছে, এইটাই মেইনলি এখানে দেখানো হয়েছে। তো এখানে আমরা এত বেশি কিছু যে ডিসকাশন করা আছে, এত ডিসকাশন আমরা পড়বো না, বা কিন্তু তাদের রাইটিংগুলোর কথা আমরা একটু খেয়াল করবো মাঝে মাঝে। তাহলে দেখো, দ্য ফেয়ারি কুইন ইজ দ্য গ্রেট ওয়ার্ক আপন হুইচ দ্য পয়েটস ফেম চিপলি রেস্ট। তাহলে তার খ্যাতি প্রধানত পাচ্ছি কোথা থেকে আমরা? তার খ্যাতির সবচেয়ে বড় উৎসই হচ্ছে কি? ফেয়ারি কুইন। ঠিক আছে, হ্যাঁ। দেখো এখানে তিনি দ্য অরিজিনাল প্ল্যান অফ দ্য পোয়েম ইনক্লুডেড 24 বুকস। তিনি কয়টা বই লিখতে চেয়েছিলেন জানো? দেখো 24 ঠিক ডন জোয়ানের মতো, তাই না? ডন জোয়ানের ক্যান্টো 1 পড়েছি আমরা, তাই না? শুধু আর তো পড়ি নাই। ঠিক এরকমই আমরা ফেয়ারি কুইনের ক্যান্টো 1 পড়ব হচ্ছে 3rd ইয়ারে। ইচ অফ হুইচ ওয়াজ টু রিকাউন্ট দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্রায়াম্ফ অফ আ নাইট হু রিপ্রেজেন্টেড আ মোরাল ভার্চু। দেখো, হ্যাঁ, তার নৈতিক ভার্চুগুলোকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে সে ধর্ম এবং দেশকে রক্ষা করেছে, এমনটা দেখানো হবে। হ্যাঁ, অতএব ওখানে যে আমরা পাচ্ছি তার নামটা একটু খেয়াল রাখবো। নামটা কি হলো? দ্য ফেয়ারি কুইন। হ্যাঁ, এগুলো নিয়ে আর বেশি কিছু এত দরকার নেই, যে কিছু থাকে সেগুলো আমি নোটে দিয়ে দিব, ওগুলো পড়লেই হবে। দেখো এর দেখো আরও কিছু মাইনর পয়েন্টস রয়েছে যেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, কারণ এগুলো অবশ্যই ব্রিফ কোশ্চেনে আসে যেটা কার লেখা। দেখো, নেক্সট টু হিজ মাস্টারপিস দ্য শেফার্ডস ক্যালেন্ডার। নামটা কি? বই থাকলে একটু দাগিয়ে রাখবা, তাই তো? হ্যাঁ, ইজ দ্য বেস্ট নন অফ স্পেন্সার্স পয়েম। তাহলে যত পয়েন্ট রয়েছে তার মধ্যে আরেকটা। এখানে মেইনলি তিনি দেখিয়েছেন যে দেখো এখানে অ্যাজ ইজ ফার্স্ট ওয়ার্ক ইট ইজ বিলো ম্যানি আদার্স ইন মেলোডি, ইট কনসিস্ট 12 পাস্টোরাল পয়েমস, তাই তো? অথবা ইক্লোগুস 1 ফর ইচ মান্থস অফ দ্য ইয়ার। তাহলে 12টা মানে 12 মাসের 12টা কবিতা, তাই তো? ওই কবিতার মাধ্যম দিয়ে তিনি ওই মাসের রুরাল লাইফ, দেখো বলছে দ্য থিমস আর জেনারেলি রুরাল লাইফ, নেচার অ্যান্ড লাভস ইন দ্য ফিল্ডস। মানে এক এক ঋতুতে কি আমাদের এক একটা অবস্থা গ্রহণ করে না, বলো তো? যেমন এখন আমাদের চলছে বর্ষা, কিছুদিন আগে আমরা গরমে একদম মানে কি ছিলাম, হলো হাউতাস করতেছিলাম। তার আগে ছিল হচ্ছে কি বসন্ত, তার আগে ছিল শীত। হ্যাঁ, এরকম করে এক একটা ঋতু আসতেছে, ঋতু বৈচিত্র্যতা গ্রহণ করছে, সেই ঋতু নিয়ে প্রতিটা মাসের জন্য একটা করে কবিতা। এরকম করে মোট 12টা কবিতার একটা মানে কি বলবো বই হচ্ছে এই শেফার্ডস ক্যালেন্ডার। এটা আমরা জাস্ট মনে রাখবো, ইম্পর্টেন্স এত দরকার নেই আমার। কম্প্যারিজনের দরকার, এই কম্প্যারিজনটা তোমরা একটু পড়বা বাসায়। হ্যাঁ, যদি কখনো কোনো সময় কম্পারেটিভ চলে আসতে পারে, যেহেতু আমরা অলরেডি চসার সম্পর্কে আমরা জানি, তাই না? চসারের কবিতাটা পড়েছি, তাই না? চসারের নাম কি ছিল? কয়েকটা বইয়ের নাম বলো তো চসারের, মনে আছে? ক্যান্টারবেরি টেলস, তারপরে আর কিছু নানফিশ টেলস, তারপরে বলো ট্রাইলাক্স অ্যান্ড ক্রেসিডিয়া পড়েছি না? হ্যাঁ, নামগুলো একটু খেয়াল করবো। তো কম্পারিজন বিটুইন চসার অ্যান্ড শেক্সপিয়ার, এটা তোমরা একটু নিজেরা একটু পড়ে নিবা, তাহলেই হবে। দেখো এবার মাইনর পয়েন্টস, তাহলে তার মানে এলিজাবেথ এজের মেজর পয়েন্টের মধ্যে কে পড়ে বলো তো? শেক্সপিয়ার না, ওটা তো পরে আসছে। হ্যাঁ, নন ড্রামাটিক পয়েন্টস, মানে যাদের কাজই শুধু পয়েন্ট লেখা। শেক্সপিয়ার তো মোটামুটি সে পয়েম লিখছে, সে ড্রামা লিখছে, ওটা পরে আসতেছি। নন ড্রামাটিক পয়েন্টস বলা হচ্ছে, তাই তো? অতএব যদি পয়েন্টদের মধ্যে আসে তাহলে এডমান্ড স্পেন্সার, তাই তো? এডমান্ড স্পেন্সার, যিনি এপিক লিখছেন। দেখো ইংরেজি সাহিত্যের প্রথম যে এপিকের নাম, সেই এপিকের নামটা কি ছিল জানো? বিওলফ, তাই না? কিন্তু সেটা হচ্ছে কি নাম না জানা, আননেম, তাই না? জি স্যার, অ্যানোনিমাস, তাই না? আর এইখানে আমরা যেটা পাচ্ছি যে তিনি ইংরেজি সাহিত্যে এই এলিজাবেথ এজে তিনি এপিক লিখছেন। এপিক ট্রেডিশনে তিনি তার দেশের অবস্থানটাকে, দেশের ধর্ম, দেশের রাজনীতি, এগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। ওকে, তো এখানে যে মাইনর পয়েন্টসগুলো আছে তার ভিতরে আমরা যদি একটু দেখি, এই জায়গা থেকে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো
বলা হচ্ছে দো স্পেন্সার ইজ দ্য ওয়ান গ্রেট নন ড্রামাটিক পয়েট অফ দ্য এলিজাবেথান এজ আ মাল্টিটিউড অফ মাইনর পয়েটস ডিমান্ডেড অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস হু ড্যাশ ড্যাশ ইত্যাদি ইত্যাদি। তাহলে তার ভিতরে যার পাচ্ছি দেখো, প্রথমে হচ্ছে থমাস স্যাকভিল। নাম কি এটা? থমাস স্যাকভিল। তাহলে হচ্ছে থমাস স্যাকভিল, ইনি হচ্ছেন ইজ জেনারেলি ক্লাসড উইথ দেখো ওয়েট অ্যান্ড সারে অ্যামং দ্য প্রেডিসেসর্স অফ এলিজাবেথান এইজ। তাহলে এলিজাবেথান এইজে প্রেডিসেসর্স মানে কি? যারা হচ্ছে পূর্বসূরি, তাই না? যারা কি কি করে আগে আসে। তার মানে ইংরেজি সাহিত্যে যে কবিতা লেখা শুরু হয়েছে, এই কবিতায় যারা পূর্বসূরি বা যারা কবিতার ট্রেডিশনটা ইংল্যান্ডে চালু করেছে, তাদের মধ্যে তিনজনের নাম আমরা খুব মানে কি বলবো মেজরভাবে পাচ্ছি। তার হচ্ছে থমাস স্যাকভিল, তাই তো, ওয়েট এবং সারে। দেখো এই যে ওয়েট একজন, সারে একজন নাম। এইখানে ইন ইমিটেশন অফ দান্তেস ইনফার্নো, মানে দান্তে হচ্ছেন একজন কোন দেশীয় রাইটার? বলতে দান্তের কথা জানা আছে? কোন দেশীয় রাইটার? ইটালিয়ান একজন পয়েট, তাই তো। তিনি ইনফার্নো নামে একটা এপিক লিখেছেন। সেই ইনফার্নোর আদলে স্যাকভিল ফর্ম দ্য ডিজাইন অফ আ গ্রেট পোয়েম কল্ড মিরর ফর ম্যাজিস্ট্রেট। তাহলে থমাস স্যাকভিলের একটা নাম করা পোয়েম হচ্ছে কি? মিরর ফর ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে কিছুদিন আন্ডার গাইডেন্স অফ অ্যান অ্যালিগরিক্যাল পার্সনেজ কল্ড সরো। সরো নামে একটা ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে হি মিটস দ্য স্পিরিট অফ অল দ্য ইম্পর্টেন্ট অ্যাক্টরস ইন ইংলিশ হিস্ট্রি। অর্থাৎ ইংলিশ হিস্ট্রির যত অ্যাক্টর আছে তাদের স্পিরিটদের সাথে তিনি যেন মিট করেন, মিট করে তাদের সাথে তিনি কথা বলেন, হ্যাঁ, দিয়ে মানে কেমনভাবে দেশটা কেমনভাবে চলা লাগতো, কী করা লাগতো, এই বিষয় সম্পর্কে মেনলি আলোচনার মাধ্যমে দেখানো হয়েছে। এটা জাস্ট একটা অ্যালিগরিক্যাল পোয়েম এটা। আচ্ছা, তারপরে নেক্সট আসছে কি নাম দেখো। আচ্ছা দেখো এখানে আরেকজন আসছে, দেখো এটি আমরা একটু পরে নিই, এখানে কিছু নাম আছে। স্যাকভিল রোড অলসো ইন কানেকশন উইথ থমাস নর্টন। এটা একটু খেয়াল রাখো, দাগায় রাখবে একদম। স্যাকভিল তিনি একজন কবি, তাই তো, তিনি কবিতা লিখছেন, কিন্তু তিনি ড্রামাও লিখছেন। দেখো তাহলে থমাস নর্টনের সাথে মিল রেখে থমাস স্যাকভিল প্রথম ইংলিশ ট্র্যাজেডি লেখেন, দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি। নামটা হচ্ছে কি? ফেরেক্স অ্যান্ড পোরেক্স অথবা গর্বডাক, তাই তো। আরেকটা নাম হচ্ছে কি? গর্বডাক। গর্বডাক হচ্ছে বাবার নাম, ফেরেক্স অ্যান্ড পোরেক্স হচ্ছে সন্তানের নাম, তাই তো। এই ড্রামার মেজর যে ক্যারেক্টার, তাদের নাম অনুসারে ড্রামার নামকরণটা। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ফার্স্ট ট্র্যাজেডি, ইংলিশ ট্র্যাজেডি, তাই তো। এবং তাহলে রাইটারের নাম কি এই ট্র্যাজেডির? হ্যাঁ, হুইচ উইল বি কনসিডার্ড ইন দ্য ফলোইং সেকশন, যেটা রাইজ অফ ড্রামাতে আমরা আলোচনা করবো। যেহেতু আমরা ড্রামা নিয়ে কথা বলছি না, তারপর একটা ধারণা এখানে দিয়ে গেল। এরপর হচ্ছে ফিলিপ সিডনি। একটু নামগুলো আমরা খেয়াল করি পয়েটদের, মানে এইভাবে আমরা নামগুলো একটু খেয়াল করে রাখবো, বইয়ের নামগুলো আমরা দাগিয়ে রাখবো, আগামীকাল যেন ধরলে পারে তোমরা পারো। ফিলিপ সিডনি দ্য আইডিয়াল জেন্টলম্যান। পোয়েট্রি নিয়ে কিন্তু এই যে খুব একটা উত্থান নেই, শুধু সনেটের ব্যাপারটা নিয়ে আমরা যখন কথা বলবো তখন আসবে, বাকিগুলো খুবই মাইনর ব্যাপার, কিন্তু তারপর আমরা একটু জেনে রাখি চেষ্টা করি। সিডনি দ্য আইডিয়াল জেন্টলম্যান, দ্য স্যার, এটা ওটা দরকার নেই, ইজ ভাস্টলি অ্যান্ড মোর ইন্টারেস্টিং অ্যাজ আ ম্যান দ্যান অ্যাজ আ রাইটার। তাহলে তার মানুষ হিসাবে যত বেশি ইন্টারেস্টিং, রাইটার হিসাবে তার থেকে মানে নয় আর কি, হ্যাঁ। তাহলে ফিলিপ সিডনির রাইটিং হিসেবে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামগুলো পাবো সেগুলো একটু খেয়াল রাখো। দেখো, অ্যাজ আ রাইটার হি ইজ নন বাই 3 প্রিন্সিপাল ওয়ার্কস, অল পাবলিশড আফটার হিজ ডেথ। আমি একটু একটা কল ধরে নিই, হ্যাঁ। আচ্ছা, তো দেখো বলছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বইটা, সেটার নাম হলো দ্য আর্কেডিয়া, হ্যাঁ। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, সিডনির সবচেয়ে নাম করা বইটার নাম হচ্ছে কি? আর্কেডিয়া। এটা কি? ইজ আ পাস্টোরাল রোমান্স। একটু বইগুলোর নামটাও খেয়াল রাখবা যে এটা কি জাতীয় রাইটিং, হ্যাঁ। যে প্রশ্ন আসছে হোয়াট ইজ আর্কেডিয়া বা হু ইজ দ্য রাইটার অফ আর্কেডিয়া, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি? পাস্টোরাল রোমান্স। রোমান্স সম্পর্কে তো আমরা জানি অলরেডি, তাই না? যে আমরা তো পড়েছি যে মিডল ইংলিশ পিরিয়ডে রোমান্স বলতে কি বোঝায়। রোমান্সে কি থাকে বলো তো? সেখানে হিরো থাকে, তাই তো, হিরোইন থাকে, হ্যাঁ, সেখানে যুদ্ধ থাকে, সেখানে প্রেম থাকে, এরকম বিষয়গুলো আলোচনা যায়, যেটা আমাদের বাংলা সিনেমার মতো আর কি, হ্যাঁ। শাকিব খান বা ওদের নিয়ে যে সিনেমাগুলো, এগুলো এক একটা রোমান্স টাইপের সিনেমা, তো এরকম আর কি নাটক। দেখো হচ্ছে এরকম একটা কবিতা হচ্ছে এটা, দ্য পাস্টোরাল রোমান্স। দেখো, ইন্টারপার্সড উইথ ইউক্লোজিয়াস, দেখো, ইন হুইচ শেফার্ডস অ্যান্ড শেফার্ডিস সিং অফ দ্য ডিলাইট অফ রুরাল লাইফ। মানে মোটামুটি এখানে গ্রাম, তারপর হচ্ছে প্রেম, যুদ্ধ, এইগুলো নিয়ে মোটামুটি এখানে কথা বলা হয়েছে। এছাড়াও দেখো বলছে কি, দো দ্য ওয়ার্ক ওয়াজ টেকেন আপ
idly as a summer pastime it became immensely popular and was imitated by hundreds of poets এই আর্কেডিয়াকে অনেকে ইমিটেটও করেছে তারপর হচ্ছে দেখো দ্য অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা একটু খেয়াল রাখো অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা কিন্তু আমরা এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল রাইটিং যেটা আমরা থার্ড ইয়ারে পড়বো দ্য অ্যাপোলজি ফর পোয়েট্রি ফিলিপ সিডনি সরি এটা ফোর্থ ইয়ারে সম্ভবত আছে জেনারেলি কল্ড দ্য ডিফেন্স অফ পোজি অ্যাপিয়ার্ড ইন আনসার টু আ পাম্পলেট বাই স্টিফেন গসন কল্ড দ্য স্কুল অফ অ্যাবিউজ তাহলে স্টিফেন গসন নামে একজন ব্যক্তি যিনি সাহিত্যকে কি করেছেন অ্যাবিউজ বলছে দ্য স্কুল অফ অ্যাবিউজ এই নামে একটা বই লিখে তিনি বিশেষ করে পোয়েট্রিকে ছোট করেছে গালিগালা করেছেন তাই তো যে মনে বলতেছি কি এর কোনো প্রয়োজন নাই এটা বাজে লেখা পোয়েট্রি মানে মিথ্যা ইত্যাদি ইত্যাদি তো সেটাকে ডিফেন্স করে ফিলিপ সিডনি একটা ক্রিটিক্যাল রাইটিং লিখেছেন সেটা হচ্ছে কি অ্যাপোলজি ফর পোয়েট্রি মানে পোয়েট্রির পক্ষ নিয়ে তিনি কথা বলেছেন যেটা আমরা থার্ড ইয়ারে পড়বো থার্ড ইয়ারে আছে in which the poetry of the age and his unbridled pressure was denounced with Puritan thoroughness and conviction এটা দরকার নেই জাস্ট খেয়াল রাখো তাহলে কি কি পেলাম আমরা ফিলিপ সিডনির বইয়ের বলো কি কি বই পেলাম স্যার কয়েকটা পেলাম বলো কি কি দ্য এরাডিয়া আর্কেডিয়া The Arcadia, দ্য The Apology অ্যাপোলজি for ফর অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা কিন্তু পোয়েট্রি না এটা পোয়েম না কিন্তু অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কিন্তু পোয়েম না ঠিক আছে স্যার বাইসিস সেটা কি এটা হচ্ছে ক্রিটিসিজম বা ক্রিটিক্যাল রাইটিং যেটাকে পোয়েট্রিকে সাপোর্ট করে লেখা হয়েছে এটা কোনো পোয়েম না বরং পোয়েট্রিকে সাপোর্ট করে লেখা হয়েছে যে পোয়েট্রি আসলে কি বলবো সকল যত জ্ঞান মানে ব্রাঞ্চেস অফ নলেজ আছে তার মধ্যে সবচেয়ে হায়ার লেভেলের হচ্ছে পোয়েট্রি এটাকে তিনি এভাবে ডিফেন্স করার চেষ্টা করেছেন হ্যাঁ এই জি স্যার এরপর হচ্ছে দেখো এরপর হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা ইজ আ কালেকশন অফ সংস যেখানে কি হচ্ছে অ্যান্ড সনেটস অ্যাড্রেস বাই লেডি দেখো পেনিলোপি ডেভারেক্স টু হুম সিডনি হ্যাড ওয়ান্স বেট্রোড তাহলে হচ্ছে বেট্রোড মানে কি বিয়ে হওয়ার কথা ছিল নাকি তাহলে স্পেন্সারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল লেডি পেনিলোপ নামে একজন মহিলার যাকে কেন্দ্র করে তিনি এই কালেকশন অফ সংস তাই তো অ্যান্ড সনেটস লিখেছেন নাম হলো কি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা তাহলে এখানে আমরা টোটাল 3টা নাম পাচ্ছি তার ভিতরে একটা হচ্ছে পোয়েম সেটা কি বলো রোমান্স যেটা হ্যাঁ সেটা হচ্ছে ক্রিটিক্যাল রাইটিং হচ্ছে কি অ্যাপোলজি ফর পোয়েট্রি সনেট এবং সং এর কালেকশন হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই নামগুলো একটু এটা হচ্ছে ফিলিপ সিডনি তাহলে এ পর্যন্ত আমরা কয়জন কবির নাম পেলাম কয়জন তিনজন প্রথমটাকে ছিল এডমান্ড স্পেন্সার থমাস সাকাভিলা ফিলিপ সিডনি থমাস স্যাকভিল তাই তো হ্যাঁ থমাস স্যাকভিল বলে ওটা নামটা কি লাগবে থমাস স্যাকভিল হ্যাঁ ফিলিপ সিডনি তারপর ফিলিপ সিডনি জর্জ আচ্ছা তাহলে ফার্স্ট ট্র্যাজেডির নাম কি ইংলিশ ট্র্যাজেডির নামটা কি গর্ভডাক তাই তো ফিলিপ সিডনির সাথে কে কে লিখছেন দুইজন মিলে লিখছেন যেহেতু এটা আর কে জানো থমাস নর্টন আচ্ছা এরপর একজন গুরুত্বপূর্ণ কবির নাম আসছে যে যার উপর ভিত্তি করে জন কিটস একটা কবিতা লিখছেন তোমাদের সেকেন্ড ইয়ারে আছে জন কিটস যখন কবিতা পড়বো তখন পাবো ফার্স্ট ভিউ যেটা আছে হ্যাঁ চ্যাপম্যানস হোমার হ্যাঁ ফার্স্ট ইয়ারে হ্যাঁ দেখো চ্যাপম্যানস হোমার হ্যাঁ তাহলে এই চ্যাপম্যান ছিলেন হচ্ছে কি তিনি একজন মেইনলি হচ্ছে ট্রান্সলেট করেছেন বিশেষ করে হোমারের যে ইলিয়াড ওডিসি আছে সেগুলোকে তিনি ট্রান্সলেট করেছেন ইংরেজি সাহিত্যে ইংরেজি ভাষায় বলতে দেখো চ্যাপম্যান স্পেন্ড হিজ লং অ্যান্ড কোয়াইট লাইফ অ্যামং দ্য ড্রামাটিস্ট অ্যান্ড রোড চিপলি ফর দ্য স্টেজ তাহলে তিনি প্রথমত একজন ড্রামাটিস্ট ছিলেন কিন্তু বলছে যে হিজ প্লেস হুইচ ওয়ার ফর দ্য মোস্ট পার্ট মিয়ারলি পয়েমস ইন ডায়ালগ কিন্তু তিনি ড্রামা লিখলেও তার ড্রামা বা নাটকগুলো মেনলি ছিল হচ্ছে পোয়েম জাতীয় হ্যাঁ পোয়েট্রি জাতীয় তাই বলছে ফেল ফার বিলো দ্য হাই ড্রামাটিক স্ট্যান্ডার্ড অফ হিজ টাইম এ কারণেই তার ড্রামাগুলো হাইলি স্ট্যান্ডার্ড ছিল না এই জন্য ড্রামাটিস্ট হিসাবে তার নামটা খুব একটা আমরা পাই না তবে হিজ ফেমাস দেখো বলছে কি হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক ইজ দ্য মেট্রিক্যাল ট্রান্সলেশন অফ দ্য ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি তাহলে 1611 সালে তিনি ইলিয়াডকে ট্রান্সলেট করেন আর ওডিসিকে 1614 সালে সেইটাকে বলা হচ্ছে চ্যাপম্যানস হোমার তাহলে চ্যাপম্যানস হোমার মানে হচ্ছে হোমারের দুইটা বইয়ের ট্রান্সলেশন একটা হচ্ছে কি ইলিয়াড একটা হচ্ছে কি ওডিসি এইগুলোকে তিনি যখন ট্রান্সলেট করলেন ইংরেজি সাহিত্যে তখন ইংলিশ ম্যানেরা এই ইলিয়াড এবং ওডিসিকে পড়তে পারলেন
পড়তে পারার মাধ্যমেই তারা কিন্তু যে মানে হোমার যে এত রিচ রাইটিং হতে পারে, মানে সেই সময় চিন্তা করো যে আজ থেকে সেই মানে কি বলবো, সেই গ্রিসের একজন রাইটার হিসাবে হোমার, যেটা আজ থেকে 2000 বা 2500 বছর আগে তখনকার রাইটিং এত রিচ হতে পারে, সেটা ইংরেজি মানুষ বুঝতে পারে। তখন থেকেই এই এপিকের যে ব্যাপারটা, সেটা মানুষের মধ্যে আরও বেশি কি বলবো মানে আগ্রহ তৈরি করে, আগ্রহ সৃষ্টি করে আর কি। তারপরে দেখো, যদিও ট্রান্সলেশন কি সবসময় অরিজিনালের মতো হয় বলো তো? না স্যার, সেটা না, বাংলা স্যার। হোক অথবা ইংলিশ না, হোক স্যার। বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে হোক, মনে করো একজন বাংলা রাইটারকে তুমি যদি ইংরেজিতে ট্রান্সলেট করো, তুমি কিন্তু ওইরকম আন্তরিকতা আসবে না, ওইরকম আগ্রহ, তাই তো, বা ওইরকম যে একটা মানে কি বলবো যে একটা আপিল, সেটা কিন্তু থাকে না। আবার ইংরেজি কোনো রাইটিং, তুমি শেক্সপিয়ারের ড্রামাগুলো তুমি বাংলায় ট্রান্সলেশন পড়ো, ভালো লাগবে না যদি তুমি অরিজিনাল ড্রামাগুলো পড়ে থাকো, ঠিক আছে? তো অতএব জি ট্রান্সলেশন আছে। তো একটা ল্যাকিং থেকেই থাকে। তাই বলছে চ্যাপম্যানস হোমার দো ল্যাকিং দ্য সিম্পলিসিটি অ্যান্ড ডিগনিটি অফ দ্য অরিজিনাল হ্যাজ আ ফোর্স অ্যান্ড র্যাপিডিটি অফ দ্য মুভমেন্ট হুইচ মেক্স ইট সুপিরিয়র ইন ম্যানি রেসপেক্ট টু পোপস। দেখো, মোর ফ্যামিলিয়ার ট্রান্সলেশন, এই পোপ কিন্তু আলেকজান্ডার পোপ নামে আমরা পাবো নিওক্লাসিক্যাল, এই যে আরেকজন রাইটারের নাম, তাই না? তিনিও কিন্তু এই ইলিয়াড করেন, ওডিসি ট্রান্সলেট করেন। তাহলে তার থেকে বলা হচ্ছে কি সুপিরিয়র, মানে এই চ্যাপম্যানসের ট্রান্সলেশনটা অনেক বেশি আপগ্রেডেড ছিল। আচ্ছা, তো এখানে আমরা আর বেশি কিছু নামটাম চ্যাপম্যান সোমারের ক্ষেত্রে পাবো না। তারপরে যে রাইটারগুলো আছে মাইকেল ড্রেটন, এগুলোর নাম আমাদের আর দরকার নেই। এই তো হলো মোটামুটি মনে করো আমাদের এলিজাবেথেন এইজের মেজর কয়েকজন রাইটার। খুব বেশি রাইটার বলো, কয়েক খুব বেশি? 5 জন। না স্যার, হ্যাঁ। 5 জন, কিন্তু এই- আমরা 4 জন পড়ছি। এর ভিতরে রাইটিংও কিন্তু খুব বেশি নেই, তাই তো? জাস্ট মেজর রাইটিং, ছোটো ছোটো রাইটিংয়ের কথা মনে রেখে মাথা নষ্ট করার দরকার নেই, বা এদের লাইফ সম্পর্কে জেনেও আমাদের লাভ নাই, যেহেতু পোয়েট্রি নিয়ে প্রশ্ন খুব আসে না। মানে এলিজাবেথেন এই যে পোয়েট্রি নিয়ে কোশ্চেন এ পর্যন্ত দেখা যায়নি, আসলে পারে যদি শর্ট কোশ্চেনে আসতে পারে, তবে এই নামগুলো একটু খেয়াল রাখবা, তাহলে হবে। হ্যাঁ, তাহলে 5 জন কবির নাম কে কে বলতে পারবা? একটু হাত তোলো। স্যার দেখে না না দেখে না দেখে, দেখি কে কে বলতে পারে। কি হলো, ব্ল্যাঙ্ক হয়ে গেল কেন? আচ্ছা, তামান্না ইসলাম বলো, বাকিরা সবাই খেয়াল করবা ভুল হয় কিনা। তামান্না ইসলাম হাত তুলেছো, বলো তো। স্যার স্পেন্সার, এডওয়ার্ড স্পেন্সার, থমাস স্যাকবিল, ওটা এডমান্ড ফিলিপ, স্পেন্সার, হ্যাঁ এডমান্ড স্পেন্সার বলবা, হ্যাঁ এডওয়ার্ড না, এডমান্ড স্পেন্সার, হ্যাঁ। এডমার্ড স্পেন্সার, থমাস স্যাকবিল, ফিলিপ সিডনি, গিউরেস চ্যাপম্যান, আর স্যারটা মনে নাই। জর্জ চ্যাপম্যান, তাই তো? জর্জ, ওটা বলবা কি জর্জ চ্যাপম্যান, হ্যাঁ জর্জ, চ্যাপম্যান। হ্যাঁ এই যে জর্জ, এটা উচ্চারণ হবে কিন্তু জর্জ, হ্যাঁ জর্জ চ্যাপম্যান। আরেকজন হচ্ছে দেখো মাইকেল ড্রেটন। আচ্ছা, মাইকেল। এখন একটা বলি, সেটা হচ্ছে আর্কেডিয়া লিখছেন কে? আর্কেডিয়া সিডনি স্যার। ফিলিপ সিডনি, ফিলিপ সিডনি। আচ্ছা ফিলিপ সিডনি। আচ্ছা, তারপরে এডমান্ড স্পেন্সারের বিখ্যাত রাইটিং এর নাম কি? ফেরি কুইন। দ্য ফেয়ারি কুইন। হ্যাঁ, নামগুলো একটু খেয়াল রাখবা, বানানগুলো খেয়াল করবা, নামগুলো খেয়াল রাখবা, ঠিক আছে তো? বানান বিশেষ করে খেয়াল রাখবা, আধুনিক বানান লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে চ্যাপম্যান, জর্জ চ্যাপম্যান কি করেছেন? তার খ্যাতি মেইনলি হচ্ছে হোমারের ইলিয়াড Translation. ট্রান্সলেশন। হ্যাঁ, এই তো মোটামুটি এ কবিতার জন্য এটা খেয়াল রাখবো। এবার আসি হচ্ছে ফার্স্ট ইংলিশ ড্রামাটিস্ট। এই জায়গায় একটু মনে রাখবা, কারণ এখান থেকে মেইনলি মেজর কোশ্চেনগুলো আসে। এবার যদি কোশ্চেন আসে তো ইউনিভার্সিটি উইট নিয়ে কোশ্চেনটা আসবে একদম, মানে 99%, এটা খেয়াল রাখো, ঠিক আছে তো? গতবার গোল্ডেন এজ নিয়ে খুব স্যার কথা বলেছি। বোর্ডে মেবি আসবে, হ্যাঁ বলো। হ্যাঁ আমি বললাম বোর্ডে মেবি আসবে, হ্যাঁ 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 হঠাৎ আসছিল গতবার। হ্যাঁ, তা এটা শর্ট ব্রড দুটাতেই ঘুরে ফিরে আসে, এটা একটু খেয়াল রেখো। দ্য এজ অফ, মানে এলিজাবেথের এজকে গোল্ডেন এজ বলে, ওটা যেহেতু পরীক্ষায় চলে এসেছে, এটা গতবার এটা খুব বারবার বলা হচ্ছিল, ওটা যেহেতু এসে গেছে ওটা নিয়ে আর কথা হবে না। হ্যাঁ, দ্য অরিজিন অফ দ্য ড্রামা, এইখানে ড্রামার যে অরিজিনে তার ভিতরে দুটা ভাগ থাকবে। হ্যাঁ, তো এই জায়গায় দেখি আমরা কিভাবে প্রথমে পাচ্ছি।
বলছে ফার্স্ট দ্য ডিড দেন দ্য স্টোরি অ্যান্ড দেন দ্য প্লে। এটাই তো ধারাবাহিকতা নাকি? প্রথমে কেমন হয়? বলছে ফার্স্ট দ্য ডিড, প্রথমে আমরা কোনো কাজ করি, সে কাজের উপর ভিত্তি করে একটা স্টোরি রচিত হয় এবং সেই স্টোরির উপর ভিত্তি করে আমরা একটা নাটক তৈরি করি। এটা একটা ন্যাচারাল ডেভেলপমেন্ট, দ্যাট সিমস টু বি দ্য ন্যাচারাল ডেভেলপমেন্ট অফ দ্য ড্রামা ইন ইটস সিম্পলেস্ট ফর্ম। দ্য গ্রেট ডিডস অফ পিপল আর ট্রেজার্ড ইন ইটস লিটারেচার। আর মানুষের যে গ্রেট ডিডস মানে কি, তার যে মহৎ কাজ, সেগুলো প্রধানত সঞ্চিত থাকে কিসে? সাহিত্যকর্মে। দেখো আমরা অতীত সম্পর্কে যা কিছুই জানি সেগুলো কিসের মাধ্যমে জানি বলো তো? বলো। সাহিত্যের মাধ্যমে, রাইটিং এর মাধ্যমে, তাই না? হ্যাঁ, রাইটিং মেইনলি আমরা বুঝে নেব রাইটিং এর মাধ্যমে। রাইটিং এক এজকে আর এক এজের সাথে কি করে? যুক্ত করে। অন্য কোনো বিষয়ে কিন্তু এত স্থায়িত্ব লাভ করে না, যতটুকু লাভ করে হচ্ছে রাইটিংগুলো। রাইটিংয়ের মাধ্যমে একটা এইজকে কি করা যায় জানো? ওটাকে সঞ্চয় করে রাখা যায়, ঠিক আছে তো? যে সেই এজের মানুষগুলো কেমন ছিল, তারা কিভাবে চলতো, তাদের মধ্যে বিয়ে, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, এগুলো সম্পর্কে কিন্তু সাহিত্যকর্মে উঠে আসে। তাহলে যদি কোনো এইজের সাহিত্যকর্ম না থাকে তাহলে বুঝে নিতে হবে যে ওই এইজ সম্পর্কে আমরা ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আমরা কিছুই জানি না। তো যাই হোক, আমরা একটু আগিয়ে যাই। দেখো আগের মানে মেন যে চিন্তা ভাবনাগুলো সেটা তো ধর্মভিত্তিক ছিল, তাই না? এলিজাবেথের এই যে ড্রামা পাবো তার পূর্ববর্তী রিফরমেশন পিরিয়ড বা তার আগের কথা কিন্তু এখানে কিছু আসবে। এখানে যদি আমরা দেখি, দেখো, টু ইলাস্ট্রেট দ্য ম্যাটার সিম্পলি, দেয়ার ওয়াজ আ গ্রেট লাইফ লিভড বাই হিম হু ওয়াজ কল্ড দ্য ক্রাইস্ট। তাহলে আগের যুগের মানুষ, বিশেষ করে এই যে মানে রিফরমেশন পিরিয়ড পূর্ববর্তী যে লাইফটা, যখন খ্রিস্টান ধর্ম প্রচার করা হলো, তখন মানুষ একটা ব্যক্তিকে অনুসরণ করে তাদের জীবনটাকে সাজাতে চাইতো। সেটা হচ্ছে কি? জিসাস ক্রাইস্ট। যেমন আমাদের ধর্ম অনুসারে, তাই না? হিন্দু ধর্মের মানে ইয়া হিসাবে আমরা কাকে জানি? মানে ধর্মবেত্তা হিসাবে কাকে জানি বলো? স্যার কৃষ্ণ। হিন্দু ধর্মে। তারপর হচ্ছে ইসলাম ধর্মে, হচ্ছে ইসলাম ধর্ম অনুসারীরা কাকে ফলো করছে বলো? তেমনিভাবে একই রকমভাবে তার জীবনধারা, তাই তো, তার জীবনকে অনুসরণ করে মানুষ জীবন লিড করার চেষ্টা করেছে। অতএব তৎকালীন সময়ে যে নাটক, গল্প, কাহিনী, তার ভিতরে তো ধর্মের প্রভাব ছিল, যেটা আমরা মিডল ইংলিশ পিরিয়ডে দেখছি যে অধিকাংশ ক্ষেত্রে প্রথমে ছিল প্যাগানিজম, পরবর্তীতে আসলো ক্রিশ্চিয়ানিটি, তাই না? আর ক্রিশ্চিয়ানিটির উপরে ভিত্তি করেই তারা খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য আমরা দেখলাম, তাই না, যে বিভিন্ন রাজার আমলে বিভিন্ন সময়ে তারা মনস্টারি স্থাপন করেছে, তাই না? তারা ধর্মীয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ধর্ম প্রচার করার চেষ্টা করেছে। এবং ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা কি করেছে? ওই ড্রামা লিখছে, সেই ড্রামাগুলোকে তারা রিপ্রেজেন্ট করছে জনগণের সামনে। বলছে ইনএভিটেবলি দ্য লাইফ ফাউন্ড ইটস ওয়ে ইন্টু লিটারেচার। অতএব জিসাস ক্রাইস্টকে ফলো করার মাধ্যমে মানুষ যে ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করেছে, সেটা অটোমেটিক সাহিত্যের ভিতরেও প্রবেশ করেছে। অ্যান্ড উই হ্যাভ দ্য গসপেলস। গসপেল মানে কি? হোয়াট ইজ বাইবেল? হ্যাঁ, বাইবেলের 4টা বই রয়েছে, ঠিক আছে, যেগুলোকে গসপেল বলা হয়। গসপেল মানে হচ্ছে সুসমাচার বলা হয়, যেগুলো হচ্ছে মনে বিশ্বাস করা হয় যে এগুলো হচ্ছে জিসাস ক্রাইস্টের যে ডিসাইপল ছিলেন তাদের ভিতর 4 জন লিখেছেন, তাই তো? যারা হচ্ছে ম্যাথিউ, লুক, জন, মার্ক। এই 4 জনের লেখা বইকে, 4টা বইকে একত্রে গসপেল বলা হয়। যে গসপেলের উপর ভিত্তি করেই মেনলি তৎকালীন সময়ে যে সাহিত্যকর্ম সেগুলো রচিত হয়েছে। বলছে অ্যারাউন্ড দ্য লাইফ অ্যান্ড লিটারেচার স্প্র্যাং আপ আ গ্রেট রিলিজিয়ন। অতএব মানুষের জীবন এবং সাহিত্য এই সব কিছু ব্যাপকভাবে আষ্টেপৃষ্টে ছিল হচ্ছে এই ধর্মটা। ইটস ওয়ারশিপ ওয়াজ অ্যাট ফার্স্ট সিম্পল, দ্য কমন প্রেয়ার, দ্য ইভিনিং মিল টুগেদার, দ্য রিমেম্বার্ড অফ ওয়ার্ডস অফ দ্য মাস্টার ইত্যাদি। মানে তৎকালীন সময় মানুষ কীভাবে জীবনযাপন করতো সেইগুলো কিন্তু সাহিত্যকর্মে রচিত হয়েছে। যেমন আমরা দ্য পিয়ানো নামে একটা কবিতা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, মনে আছে? থমাস ডাইলান, স্যার ডাইলান থমাস, না ডিলান থমাসের না, ডিএস লরেন্স, পিয়ানো, তাই তো? পিয়ানো, সেই কবিতা। হ্যাঁ পিয়ানো, তাই না? হ্যাঁ স্যার, পিয়ানো শেষের দিকে। হ্যাঁ বুঝলাম না, বলো। না স্যার, কবিতাটা একদম শেষের দিকে বলতেছি। হ্যাঁ পিয়ানো কবিতাটা, তাই না? যখন আমরা পড়েছিলাম তখন কি দেখছিলাম যে একটা ছোট বাচ্চা, মানে ডিএস লরেন্স ছোট অবস্থায় তার ফ্যামিলি কেমন ছিল, বিশেষ করে তার মনে পড়ছে সানডে ইভিনিংয়ের কথা, যেখানে সবাই মিলে ধর্মীয় উপাসনা করতো, তাই তো, হিম গাইতো, সেই কথা তার মনে পড়ছে। তার মানে কি ওইটুকুর মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি তাদের ফ্যামিলি লাইফটা কেমন ছিল। ঠিক ওইভাবে সাহিত্যকর্ম মানেই তৎকালীন সময়ে মানুষ কিভাবে তাদের প্রার্থনা করতো, কিভাবে একসাথে তারা খাবার খাইতো,
এই কথাগুলোই কিন্তু মোটামুটি উঠে এসেছে এই সাহিত্যকর্মের মধ্য দিয়ে। তারপরে দেখো আমরা যখন গিফট অফ দ্য মেজায় পড়লাম, ওখানে আমরা কি পাচ্ছি বলো তো গিফট অফ দ্য মেজায়ে? স্যাক্রিফাইস। হ্যাঁ হ্যাঁ সেটা তো আছে, কিন্তু এটা ধর্মীয় ইয়া পাচ্ছি না, কোন ধর্মের সেটা? ওখানে খ্রিস্টান ধর্ম স্যার, ক্রিসমাসের কথা আসছে, তাই না? তাহলে সাহিত্যের মাধ্যম দিয়ে কিন্তু ক্রিসমাসে মানুষের বিশ্বাস, তাদের ধারণা এগুলো কিন্তু উঠে এসেছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে যে বিভিন্ন সময়ে দেখো জিজাস ক্রাইস্টের লাইফ, তার প্রিচিং, তার ডেথ, এগুলো নিয়ে কিন্তু সাহিত্যকর্ম রচিত হয়েছে। হ্যাঁ, বিশেষ করে দেখো বলছে আদার ইমপ্রেসিভ সিন ফ্রম দ্য গসপেল ফলোড, দেন দ্য ওল্ড টেস্টামেন্ট ওয়াজ কল্ড আপন। ওল্ড টেস্টামেন্ট থেকেও অনেক কিছু এসেছে। আনটিল আ কমপ্লিট সাইকেল অফ প্লেস অফ দ্য ক্রিয়েশন অ্যান্ড দ্য ফাইনাল জাজমেন্ট ওয়াজ ইস্টাবলিশ। ফাইনাল জাজমেন্ট মানে কি? কিয়ামতের টাইমকে বোঝানো হয়, তাই তো? তাহলে এইভাবে তৎকালীন সময়ে যে ড্রামাগুলো হয়েছে, জিজাস ক্রাইস্টের লাইফ, তাই তো, তাহলে তার বার্থ, তার প্রিচিং, তার ডেথ, তারপর হচ্ছে পরবর্তীতে ফাইনাল জাজমেন্ট নিয়ে যে বিশ্বাস, সেই সব কিছু মিলে ধর্মপ্রচারের উদ্দেশ্যে যে ড্রামাগুলো রচিত হয়েছিল, সেইখানে কিছু কিছু ড্রামার নাম হচ্ছে এরকম: উই হ্যাভ দ্য মিস্ট্রিজ অ্যান্ড মিরাকল প্লেস। কী নাম আসলো এদের বলো তো? ড্রামার নাম হলো কি? মিস্ট্রি প্লে এবং মিরাকল প্লে। এবং এইগুলো ছিল কোন এজে? দেখো, অফ দ্য মিডল এজেস। হ্যাঁ, আউট অফ দিস কেম ডিরেক্টলি দ্য ড্রামা অফ দ্য এলিজাবেথান এজ। আর এই ড্রামা থেকে অটোমেটিক এই মিস্ট্রি প্লে, মিরাকল প্লে এগুলোকে ট্রান্সফর্ম হয়ে নতুন ড্রামা আসলো এলিজাবেথান এজে। ঠিক আছে? তার মানে ড্রামার উত্থানে বা পয়েমের উত্থানে প্রথম থিম ছিল হচ্ছে কি বলতো? রিলিজিয়ন, তাই না? হ্যাঁ, ধর্ম। থিমই ছিল হচ্ছে রিলিজিয়ন। সে এপিক বলি, তাই না? বা যেমন দ্বারা আমরা যদি ওই যে তোমার ক্যান্টারবেরি টেলসের কথা বলি, ওখানেও কি ক্যান্টারবেরিতে যাচ্ছে কেন মানুষ? ওখানে কি উদ্দেশ্যে যাচ্ছিল ক্যান্টারবেরিতে? তীর্থযাত্রা, তীর্থের জন্য যাচ্ছে। ওই তীর্থের সাথে যেতে যেতে দেখা যাচ্ছে কিছু গল্প কাহিনী বলা হয়েছে, সেগুলোকে তারা আচ্ছা, তাহলে পিরিয়ডস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ড্রামা। তাহলে প্রথমেই দেখো একটা ভাগ করা হয়েছে, সেই হিসাবে প্রথমে হচ্ছে রিলিজিয়াস পিরিয়ড, মানে যে পিরিয়ডে ড্রামার থিমই ছিল হচ্ছে কি নিয়ে? রিলিজিয়ন নিয়ে। ঠিক আছে? আজ দাঁড়া আমি একটু একটা মেসেজ দিয়ে নিই থার্ড ইয়ারের। আচ্ছা, তারপর দেখো ইন ইউরোপ অ্যাজ ইন গ্রিস। গ্রিসেও দেখো অধিকাংশ নাটক কি ছিল? ধর্মভিত্তিক। যদিও সেটা হয়তো ক্রিশ্চিয়ানিটি ধর্মের ছিল না। সেটা কোন ধর্মের ছিল বলো তো? গ্রিসে যত নাটক হয়েছে প্যাগান, তাই তো? বিশেষ করে ইডিপাস রেস আমরা যখন পড়েছি, এটা কোন ধর্ম অনুসারে বলো তো? ইডিপাস রেস প্যাগানিজম। তাহলে অধিকাংশ ক্ষেত্রেই মোটামুটি মোরালিটি এবং রিলিজিয়ান এইগুলোকে প্রচার করার জন্যই তো নাটক বা সাহিত্যকর্ম। আজ পর্যন্ত সাহিত্যকর্ম ইমোরাল কোনো কিছুকে শিখিয়েছে বা শেখার জন্য উৎসাহিত করছে এমন কোনো সাহিত্যকর্ম আছে পৃথিবীতে? বলো। হ্যাঁ, সাহিত্যকর্ম মেনলি অনুসরণ করছে কাকে? ধর্মকেই। ধর্মের সাপোর্টার হিসাবেই কিন্তু তার প্রধান কাজ। বলছে দ্য ফার্স্ট ক্যারেক্টার্স ওয়ার ড্রন ফ্রম দ্য নিউ টেস্টামেন্ট। অতএব রিলিজিয়াস পিরিয়ড যে ড্রামাগুলো হলো, সেই ড্রামার প্রথম যে ক্যারেক্টারিস্টিক সেগুলো আসলো নিউ টেস্টামেন্ট থেকে। বাইবেলের কয়টা ভাগ জানো বলো তো? বলতে পারো? দুইটা, তাই তো? দুইটা, তাই তো? একটা হচ্ছে কি ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট। ঠিক আছে? নিউ টেস্টামেন্ট। স্যার নিউ টেস্টামেন্টটা আসলো মানে কবে থেকে আর কিভাবে? প্রথমটা তো ওল্ড টেস্টামেন্ট না? হ্যাঁ, প্রথমটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট যেটা, সেটা তো বুঝছি স্যার। জিজাস ক্রাইস্টের আগ পর্যন্ত, তাই তো? জিজাস ক্রাইস্টের আগ পর্যন্ত যেটা হচ্ছে অনেকটা তোমার হিব্রুরা যে গ্রন্থটা অনুসরণ করে, মজেস, আব্রাহামিক, তাই তো? আব্রাহাম, এদেরকে অনুসরণ করে যে মানে বইগুলো আছে,
সেইগুলো জিজাস ক্রাইস্টের আগে পর্যন্ত, যেটা তোমরা ইয়া বলো নিউ টেস্টামেন্টকে তোমরা অনেকটা চিনা হচ্ছে ইয়া নামে, কি জানো, ইনজিল শরীফ, ঠিক আছে তো? ও আচ্ছা, এটা ইনজিল, আর আগেরটা হচ্ছে ছিল হিব্রু, মানে আব্রাহামিক রিলিজিয়নের ফার্স্ট অবস্থায় ওইটা। হ্যাঁ দেখো বলছে দা ওল্ড তাহলে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে জাবুর, যেটা আমরা জাবুর নামে চিনি। বলো বলো ওল্ড টেস্টামেন্ট সেটাকে আমরা জাবুর নামে চিনি, যেহেতু বলছেন জিজাস ক্রাইস্টের আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, জিজাস ক্রাইস্টের আগে পর্যন্ত। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 24টা বই আছে, ঠিক আছে তো, যেটা অনেকটা তোমার বলতে গেলে যে হচ্ছে তোমার ইহুদিরা যে বইটা অনুসরণ করে ইহুদি ধর্মের, ঠিক আছে তো, তাওরাত মনে হয়। হ্যাঁ বুঝতে পারছি স্যার, ইহুদিরা যেটা অনুসরণ করে সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, আর আপনারা যেটা মানে জিজাস ক্রাইস্টের ওটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। হ্যাঁ হ্যাঁ, জিজাস ক্রাইস্টের জন্ম থেকেই মেনলি শুরু। তারপরে দেখো দ্য সেকেন্ড ডিভিশন অফ ক্রিশ্চিয়ান বাইবেলস ইজ দ্য নিউ টেস্টামেন্ট, ঠিক আছে? হ্যাঁ দেখো এই নিউ টেস্টামেন্ট হচ্ছে ইট ডিসকাস দ্য টিচিং অ্যান্ড পার্সন অফ জিজাস অ্যাজ ওয়েল অ্যাজ ইভেন্টস রিলেটিং টু ফার্স্ট সেঞ্চুরি ক্রিশ্চিয়ানিটি, এবং কিভাবে খ্রিস্টান ধর্মটা প্রতিষ্ঠা হলো সেটা বলা আছে। তাহলে এই নিউ টেস্টামেন্টের প্রধান যে 4টা বই সেটা হলো ওই যে গসপেল, তারপরে যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে ক্রিশ্চিয়ানিটিকে প্রচার করার উদ্দেশ্যে, ঠিক আছে তো, কি বলবো, পৌল, তাই তো, পল যাকে বলা হচ্ছে পল, আমরা পৌল বলি, তাই তো, তিনি যে প্রচারগুলো করেছেন সেগুলো নিয়ে ওই বইটা। দেখো তাই বলছে দ্য নিউ টেস্টামেন্ট ব্যাকগ্রাউন্ড দ্য ফার্স্ট ডিভিশন অফ ক্রিশ্চিয়ান বাইবেল ইজ কল্ড ওল্ড টেস্টামেন্ট, হতে গেল হুইচ ইজ বেসড প্রাইমারলি অন হিব্রু বাইবেল, টুগেদার দে আর রিগার্ডেড স্যাক্রেড স্ক্রিপচার বাই ক্রিশ্চিয়ানস। তাহলে দুটা মিলে বাইবেল বলা হচ্ছে, ঠিক আছে তো, ওল্ড এবং নিউকে। তো এখানে বলা হচ্ছে কি, তাহলে আমরা প্রথমে পাচ্ছি কি যে ড্রামাগুলো রচিত হয়েছে তা প্রধানত নিউ টেস্টামেন্টের উপর ভিত্তি করে। তাহলে নিউ টেস্টামেন্ট মানেই জিজাস ক্রাইস্টের লাইফকে, কারণ খ্রিস্টান ধর্ম প্রচার আসলে পারে কি ওল্ড টেস্টামেন্ট আসবে না নিউ টেস্টামেন্ট আসবে বলো তো? ক্রিশ্চিয়ানিটির বেস, নিউ টেস্টামেন্ট আসবে। ওল্ড টেস্টামেন্ট কিন্তু ক্রিশ্চিয়ানিটির বেস না, ক্রিশ্চিয়ানিটির বেস হচ্ছে নিউ টেস্টামেন্ট, কারণ এখানে রিলিজিয়াস মানে কি জিজাস ক্রাইস্টের কথা আসছে, আর বাকি তো হচ্ছে তার জাস্ট পূর্বের যে ধারাবাহিকতা। হ্যাঁ, and the object of the দেখো ফার্স্ট প্লেস ওয়াজ টু মেক দ্য চার্চ সার্ভিস মোর ইমপ্রেসিভ। দেখো তাহলে ড্রামাগুলো যে করা হতো সেগুলো কিসের জন্য করা হতো? চার্চ সার্ভিসগুলো যাতে মানুষের কাছে আরও বেশি আকর্ষণীয় করা যায়। যে জিজাস ক্রাইস্টের জন্ম নিয়ে তারা একটা ড্রামা তৈরি করলো, জিজাস ক্রাইস্টের ক্রুসিফিকেশন নিয়ে একটা ড্রামা তৈরি করলো, এরকমভাবে বিভিন্ন ড্রামা তৈরি করার মাধ্যমে তৎকালীন মানুষ তো আর পড়তে পারতো না, পড়তে পারতো বলো? শিক্ষিত ছিল এরকম? শিক্ষিত ছিল না, তারা তো আর ওই বাইবেল টাইবেল পড়তে পারবে না। তখন কি করা হতো? ওই নাটকের মাধ্যমে তাদের কাছে উপস্থাপন করা হতো। এতে কি হতো? আরও বেশি আকর্ষণীয় হতো। অ্যান্ড টু এমফাসাইজ মোরাল লেসন্স বাই শোয়িং দ্য রিওয়ার্ড অফ দ্য গুড অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ দ্য ইভিল ডুয়ার। এবং সে নাটকের মাধ্যমেই দেখানো হতো যে আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা স্বর্গ বা বেহেশত কর্তৃক পুরস্কৃত হব, আর যদি আমরা খারাপ কাজ করি তাহলে তো অবশ্যই আমাদের শাস্তি হবে। এইগুলো প্রচার করা হতো। ইন দ্য লেটার ডেইজ অফ রোমান এম্পায়ার দ্য চার্চ ফাউন্ড দ্য স্টেজ পজেসড বাই ফ্রাইটফুল প্লেস। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কি হলো দেখো, একটা পরিবর্তন হতে হতে আজকের যে ড্রামা, সেই ড্রামা সরে এসেছে ধর্ম থেকে অনেক দূরে। ড্রামার উপর ভিত্তি করেই তো আমরা পাচ্ছি কি সিনেমা, নাটক, এগুলো তো ড্রামা নাকি? এর আগের বেশ কি ছিল? ড্রামাই তো ছিল নাকি, স্টেজ ড্রামা, যাকে আমরা যাত্রাপালা বলে থাকি অনেক ক্ষেত্রে। যাত্রাপালা, আগের যুগে কি যাত্রাপালা হতো? এখন কি হয় যাত্রাপালা কোথাও বলো তো? হয় মাঝে মাঝে, কিন্তু এখনকার যে যাত্রাপালাগুলো হচ্ছে সেগুলো বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? কারণ মানুষ যতটুকু না নীতি নৈতিকতা শেখার জন্য ড্রামা মানে উপস্থাপন করতো, তার থেকে বেশি ভালগারিটি উপস্থাপন করতো। বুঝতে পেরেছো? বিভিন্ন যাত্রাপালা করে সেখানে ওই মেয়েদের নিয়ে এসে তারা কি করাতো? অশ্লীলতাকে উপস্থাপন করতো মানুষকে আকর্ষণ করার জন্য। এই জন্য যাত্রাপালার নাম শুনলে এখন মানুষ এটা ঘৃণার চোখে দেখে। যাত্রাপালা বলতে কিন্তু খারাপ কিছু না, কিন্তু এখন অনেকটা শব্দটা খারাপ হয়ে গেছে আমাদের কাছে, শুনলে কেমন একটা ঘিনঘিনানি ভাব আসে। বুঝতে পেরেছো? কারণ কি সেটাকে এইভাবে করে ফেলা হয়েছে। বলছে হুইচ ডিবেস দ্য মোরাল। দেখো যেটা কি করছে, মোরালিটিকে ডিবেস করে ফেলেছে। হ্যাঁ, দেখো অফ আ পিপল অফ অলরেডি ফলেন টু লো। দেখো রিফর্ম সিমড ইম্পসিবল। অতএব ড্রামা থেকে, যে যাত্রাপালা থেকে এটাকে আর রিফর্ম করা যাচ্ছে না। যেটা রিলিজিয়াস ছিল সেটা পরবর্তীতে যখন চার্চের বাইরে চলে আসলো তখন ড্রামা পুরো শেষ হয়ে গেল, পুরো নিচে নেমে আসলো। সেখানে নীতি নৈতিকতা তো নাই, বরং এখানে খারাপ জিনিসকে উপস্থাপন করা শুরু করলো। রিফর্ম সিম ইম্পসিবল অ্যান্ড দ্য করাপ্ট ড্রামা ওয়াজ ড্রিভেন ফ্রম দ্য স্টেজ অ্যান্ড দ্য প্লেস অফ এভরি কাইন্ড ওয়ার ফরবিডেন। একসময় বিশেষ করে আমরা দেখবো পিরিটান এজে এসে
পিউরিটানিজেশন কি করা হলো, পুরো ড্রামাকে নিষেধ করা হলো, মানে একদম বাতিল করে দেওয়া হলো, স্টেজ বাতিল হয়ে গেল। অ্যান্ড ম্যানকাইন্ড লাভস আ স্পেকটাকল অ্যান্ড সুন দ্য চার্চ ইটসেলফ প্রোভাইডেড আ সাবস্টিটিউট ফর দ্য ফরবিডেন প্লেস ইন দ্য ফেমাস মিস্ট্রিজ অ্যান্ড মিরাকলস। অতএব তখন হলো কি, তাহলে চার্চে মানুষকে ধর্মটাকে আকর্ষণীয় করার জন্য যে প্লেগুলো হতো সেগুলো মোরাল লেসন নিয়ে ছিল। পরবর্তীতে মোরাল লেসনটাকে বাদ দিতে দিতে একসময় খারাপ হয়ে গেল, তাই তো ডিভেস্ট হয়ে গেল যখন, তখন একদম ড্রামা নিষেধ হয়ে গেল। পরবর্তীতে আবার করলো কি, চার্চ দেখলো যে না, ড্রামায় যেহেতু মানুষ পছন্দ করে, তখন তারা নতুন নাম নিয়ে আসলো। তখন নামটা হয়ে গেল কি, মিস্ট্রি প্লে এবং মিরাকল। হ্যাঁ, নতুন নামে তারা আবার এটাকে রিপ্রেজেন্ট করা শুরু করলো। তাহলে প্রথম হচ্ছে মিরাকল প্লে কি আর মিস্ট্রি প্লে কি, ঠিক আছে তো? মিরাকল প্লে, মিস্ট্রি প্লে, মোরালিটি প্লে, এরকম আর ইন্টারলুড, এরকম 4টা নাম পাবো আমরা। যে মেইন ড্রামা পাচ্ছি, এই মেইন ড্রামার পূর্বসূরি হিসাবে এই 4 ধরনের ড্রামাকে আমরা পাচ্ছি। একটা হচ্ছে মিরাকল প্লে, মিস্ট্রি প্লে, মোরালিটি প্লে, আর হচ্ছে কি ইন্টারলুড, ঠিক আছে? তো সেইগুলো কি, আমরা সেগুলো একটু জানবো। দেখো মিরাকল এবং মিস্ট্রি প্লে কি জিনিস বলছে। দেখো, ইন ফ্রান্স দ্য নেম মিরাকল ওয়াজ গিভেন টু অ্যানি প্লে রিপ্রেজেন্টিং দ্য লাইভস অফ সেন্টস। খেয়াল রাখো, মিরাকল প্লে মানে হচ্ছে সেই প্লেগুলো যে প্লেতে সেন্টদের জীবনীকে উপস্থাপন করা হতো। তাহলে সেন্ট কি কোনো বিবলিক্যাল ক্যারেক্টার নাকি জাস্ট ওটা চার্চের ক্যারেক্টার বলো তো? সেন্ট হ্যাঁ, সেন্ট হচ্ছে চার্চের ক্যারেক্টার, এটা বিবলিক্যাল ক্যারেক্টার না। যেমন আমরা বিভিন্ন ধরনের সেন্ট পাই না, পীর পাই না, এই যে পীর খানজাহান আলী, পীর শাহজাহান, কি আছে জানো, বায়েজিদ বোস্তামি, এরা কি কোনো ধর্মীয় মানে কোরআনিক চরিত্র এরা, নাকি ধর্ম প্রচারের উদ্দেশ্যে এরা যে জীবন দিয়েছে সেই ধরনের ক্যারেক্টার এরা? বলো। ধর্ম প্রচারের উদ্দেশ্যে তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে। অতএব সেইন্টহুডদের নিয়ে বা সেইন্টদের নিয়ে যে ড্রামা, সেটাকে বলা হচ্ছে মিরাকল প্লে। অন্যদিকে হোয়াইল দ্য মিস্ট্রি রিপ্রেজেন্টেড সিন ফ্রম দ্য লাইফ অফ ক্রাইস্ট অর স্টোরিজ ফ্রম দ্য ওল্ড টেস্টামেন্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য কামিং অফ মেসিয়া। মসিহা মানে হচ্ছে জিসাস ক্রাইস্ট বা এই, তার মানে বাইবেল থেকে যে ক্যারেক্টার নিয়ে যে নাটকগুলো তৈরি করা হয়েছে সেগুলোর নাম কি? মিস্ট্রি প্লে। তাহলে ঠিক আছে তো? তাহলে মিস্ট্রি প্লে দেখানো হলো। মেসিয়া মানে কি? মসিয়া মানে হচ্ছে রক্ষাকর্তা, যেটাকে মসিয়া বলতে আমরা জিসাস ক্রাইস্টকে বুঝি, ঠিক আছে তো? হ্যাঁ, রক্ষাকর্তা বা পথ প্রদর্শক হিসাবে মসিহা বলা হয়ে থাকে। এই মসিহা বলতে আমরা কাকে জানছি খ্রিস্টিয়ানিটিতে? জিসাস ক্রাইস্টকে জানছি, ঠিক আছে তো? তাহলে মসিহা আসার আগ পর্যন্ত সেই ছিল হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, আর মসিহা যখন আসলো তখন সেটা নিউ টেস্টামেন্ট হয়ে গেল, মানে জিসাস ক্রাইস্ট। তারপরে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট থেকে বা বিবলিক্যাল ক্যারেক্টার নিয়ে, এই যে বলছে না জিসাস ক্রাইস্টের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওল্ড টেস্টামেন্টের যে সকল মজেস, আব্রাহাম, ইসাহাক, ইসমাইল, এদের ক্যারেক্টার নিয়েও কিন্তু অনেক ড্রামা কিন্তু তৎকালীন হতো। তাহলে সেই ক্যারেক্টারগুলো নিয়ে যে ড্রামা, তার নাম হবে কি? বলো। মিস্ট্রি প্লে। তাহলে খেয়াল রাখো যে বিবলিক্যাল ক্যারেক্টার নিয়ে যে ড্রামা, সেটা হচ্ছে মিস্ট্রি প্লে। আর জাস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে যে সেন্ট ছিল, সেই সেন্টদের লাইভ নিয়ে যে ড্রামা, সেগুলো হচ্ছে কি? মিরাকল প্লে। ঠিক আছে তো? কারণ এগুলো শর্ট কোশ্চেনে থাকবে, হোয়াট ইজ মিস্ট্রি প্লে, হোয়াট ইজ মিরাকল প্লে, এগুলো কিন্তু আছে। ইন ইংল্যান্ড দিস ডিস্টিংশন ওয়াজ অলমোস্ট আননোন। তাহলে ইংল্যান্ডে, তাহলে এটা ছিল ফ্রান্সে কিন্তু এইরকম একটা ডিস্টিংশন বা ছিল আর কি, ভাগ ছিল, যে এই নাটকগুলোকে বলা হয় মিরাকল প্লে, এগুলোকে বলা হয় মিস্ট্রি প্লে। কিন্তু ইংল্যান্ডে এই ধরনের কোনো ছিল না, সবগুলোকে মিরাকল প্লে হিসাবে চালিয়ে দেওয়া হতো। দেখো, দ্য নেম মিরাকল ওয়াজ ইউজ ইনডিসক্রিমিনেটলি ফর অল প্লেস হ্যাভিং দেয়ার অরিজিন ইন দ্য বাইবেল অর ইন দ্য লাইফস অফ সেন্টস। সেটা বাইবেল থেকে আসুক আর সেন্টদের জীবন নিয়ে হোক, সবগুলোকেই বলা হতো কি? মিরাকল প্লে। অ্যান্ড দ্য নেম মিস্ট্রি to distinguish a certain class of plays was not used until long after the religious drama had passed away. তার মানে মিস্ট্রি নামক নামটা ইউজ করা হতো না। কিন্তু যদি পরীক্ষাতে আসে হোয়াট ইজ মিস্ট্রি প্লে, হোয়াট ইজ মিরাকল প্লে, তখন তো এই কথাগুলো আমাকে বলতে হবে নাকি? জি স্যার। ঠিক আছে, রেগুলার মেবি শর্টে আসবে না? শর্ট ব্রিফ আসতে পারে, ঠিক আছে তো? ব্রিফে তো ছোট ছোট করে আসবে, শর্টেও আসতে পারে। অরিজিন অফ ড্রামা, বিশেষ করে শর্ট না, একটা ব্রড কোশ্চেনই আছে। অরিজিন অফ ড্রামা স্যার, ধর্ম প্রচারের জন্য যে ড্রামাটা হয়তো সেটা হচ্ছে মিরাকল প্লেস না? ধর্ম প্রচারের না, দুইটাই তো ধর্ম প্রচারের। বলো যে সেন্টদের লাইফ নিয়ে, যেটা সেন্টহুড, সেন্টদের লাইফ নিয়ে, ঠিক আছে তো? সেন্টদের লাইফ, জি স্যার, সেটা হচ্ছে কি? মিরাকল প্লে। আর বিবলিক্যাল ক্যারেক্টার হলে স্যার এটা এখনই উল্টাপাল্টা করে ফেললা।
জি স্যার, যেটা জিসাস ক্রাইস্টের লাইফ বা নবীদের রিলেটেড যেটা, সেটা হচ্ছে মিস্ট্রি প্লে, মানে লাইফ হ্যাঁ যাদের মিস্ট্রি হ্যাঁ হিস্ট্রিক্যাল, যেগুলা বাইরে থেকে আসছে। আর হ্যাঁ যারা হচ্ছে এগুলা মানে প্লে করে শো করছে, যেমন সেন্স দের লাইফ, সেগুলো হচ্ছে মিরাকল, মানে হ্যাঁ মিরাকল বিশপ প্লে। পোপ হুম গ্লাস। হুম। কিন্তু এটা হচ্ছে ফ্রান্সে, ইংল্যান্ডে না। হ্যাঁ ইংল্যান্ডে নামগুলো ব্যবহার করা হতো না, কিন্তু ফ্রান্সে হলো। যদি আমাদের সংজ্ঞাগুলো আসে তাহলে আমাদের এরকম বলতে হবে, ঠিক আছে? স্যার এটা সোর্স দেওয়ার সময় কি ফ্রান্সই দিব? না না, কিছু বল, তুমি যা সংজ্ঞা দিবা, তোমারও তো ফ্রান্স ট্রান্সের দরকার নেই তো, ঠিক আছে? জি স্যার। এটা মনে হয় আমরা, দেখো ব্রড কোশ্চেন কোথায় গেল? আচ্ছা, এটা মানে রিফরমেশন পিরিয়ডে আছে না, মিস্ট্রি মিস্ট্রি মিরাকল। এটা এটা নিয়ে কি আলোচনা তাহলে এর আগে হয়েছিল আমাদের? স্যার এর আগে তো আলোচনা করেন নাই। আবার এটা কি আসলো? আচ্ছা, পিডিএফ। এই যেখানে, হ্যাঁ, রাইট আ শর্ট এসে অন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা ফ্রম ইটস বিগিনিং আপ টু দ্য বিগিনিং অফ দ্য 16th, তাহলে 16th সেঞ্চুরি শুরু এই পর্যন্ত। এইখানে হচ্ছে কি তোমার ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা। তাহলে ইংলিশ ড্রামার ডেভেলপমেন্ট যখন, তখন কি মিস্ট্রি প্লে মিরাকল প্লে আসবে না এগুলো? বলো তো। জি স্যার আসবে। এই যে দেখো, মেডিয়েভাল মিস্ট্রি অ্যান্ড মিরাকল প্লে, তারপরে আসলো কি মোরালিটি প্লে, এভাবে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তারপর লিটার্জিক্যাল ড্রামা, তারপর ইন্টারলুড, তারপর হচ্ছে কি এই যে আর্লি ট্র্যাজেডি অ্যান্ড কমেডিজ। এইভাবে করে আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্টটা হয়েছে। এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে এটা। হ্যাঁ, এই কোশ্চেনটা রিফরমেশন পিরিয়ডের সাথে রিলেটেড করে দেওয়া হয়েছে। আপনি বললেন যে রিনেসাঁ পিরিয়ডটা পড়ে যান, এই প্রশ্নটা পড়ি হ্যাঁ তাহলে বলো। ক্লিয়ার হবে। হ্যাঁ না, আপনার কাছে এই প্রশ্নটা বুঝে নিতে চাইছিলাম, যখন এই এই প্রশ্ন সমাধানের বিষয়ে যখন কথা ছিল, তো তখন আপনি বললেন যে এই হ্যাঁ, ওটা বিষয়টা ওর আরো সাথে ক্লিয়ার রিলেটেড। ভাবে বুঝবা যে তোমরা রেনেসাঁ পিরিয়ড পড়ার পর। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওখানে আলোচনা হয়েছে। মানে আলোচনা একদিকে, কোশ্চেন একদিকে, এটা আমাদের মানে সিলেবাসের সমস্যা তো, এটা একদিকের সাথে আরেকটা রিলেটেড হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তো সমস্যা না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে দেখো, দ্য আর্লিয়েস্ট মিরাকল অফ হুইচ উই হ্যাভ এনি রেকর্ড ইত্যাদি। তাহলে এখানে কী কী মিরাকল প্লে আছে তাদের নাম আমাদের জানার দরকার নেই, এগুলো আমাদের প্রয়োজন না। কিন্তু মিরাকল এবং মিস্ট্রি প্লে বলতে কি বোঝায় সেটা তো বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখানে ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অত বেশি আমাদের দরকার নেই। আরও বিভিন্ন নাটকের টাটকের নাম টাম দেওয়া হয়েছে, ওগুলো আমাদের বলবো না। দেখো এই যে ক্রুসিফিকেশন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মানে জিজাস ক্রাইস্টের লাইফ নিয়ে এগুলো, অত বেশি আমাদের দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে তাহলে প্রথমে গেল কি পিরিয়ড? রিলিজিয়াস পিরিয়ড, তাই না? ড্রামার কোন পিরিয়ড পেলাম আমরা? রিলিজিয়াস পিরিয়ড। রিলিজিয়াস পিরিয়ড। তাহলে সেই রিলিজিয়াস পিরিয়ডের দেখো এখানে বলছে কি দ্য রিলিজিয়াস পিরিয়ড। আর রিলিজিয়াস পিরিয়ডে আমরা দুটো নাম পেলাম, মিরাকল এবং মিস্ট্রি প্লে। এরা ছিল ধর্মীয় ভিত্তিক। মানে ধর্মভিত্তিক মানে কি, হয় বাইবেল থেকে ক্যারেক্টার থাকবে, আর নয় সাধুদের চরিত্র হবে, ঠিক আছে তো? এই কিন্তু আস্তে আস্তে ওটা সরে আসলো, সরে এসে মোরালিটিকে ঢুকানো হলো। তখন বাইবেল থেকে কোনো ক্যারেক্টার না, বা হচ্ছে তোমার সাধুদের জীবনীও না, ঠিক ইডিপাসের মতো একটা ক্যারেক্টার মাধ্যমে আমরা। ইডিপাস কি বিবলিক্যাল ক্যারেক্টার, নাকি সাধুদের কোনো সেন্ট, নাকি সম্পূর্ণ বাইরের একটা ক্যারেক্টার? স্যার পুরোপুরি হ্যাঁ, কমন পিপলের মধ্যে একটা ক্যারেক্টার নাকি এটা? কিন্তু ওর ভিতর মাধ্যমে কি একটা একটা মোরালিটিকে উপস্থাপন করা হয়েছে না, বলো? জি স্যার। কিন্তু আর ধর্মর সাথে সরাসরি নেই, পুরো ধর্মকে ওখানে প্রচার করা মানে ফোকাস করা হয়নি, ফোকাস করা হয়েছে একটা মানুষের ক্যারেক্টারকে। সেই ক্যারেক্টারের উপর বেস করে আমরা আবার মোরালিটিকে প্রচার করেছি। তখন এই জাতীয় নাটককে বলা হবে মোরালিটি প্লে, ঠিক আছে? তবে দেখো, দিস 3 পিরিয়ডস আর নট হিস্ট্রিক্যালি অ্যাকুরেট। ওখানে দরকার নেই আমাদের এগুলো কথা। বলছে দেখো, দেয়ার ওয়াজ অ্যানি অর্ডার আর ক্রনোলজি ফ্রম মিরাকল টু মোরালিটি। কখন কীভাবে আসলো তার কোনো আমাদের ইয়াও নেই, কোনো ক্রনোলজিক্যাল সিস্টেমও নেই, আমরা বলতে পারবো না, কিন্তু কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মোরালিটি প্লে হচ্ছে এখান থেকে দেখো, বাট ইট সিমস হার্ডলি ওয়ারেন্টেড বাই দ্য ফ্যাক্টস দাস দো দ্য মিরাকল প্রেসিডস দ্য মোরালিটি বাই 2 centuries। মানে প্রায় মোরালিটি প্লে জবে এসেছে তার থেকে প্রায় 2200 বছর আগে মিরাকল প্লে ছিল। সেই মিরাকলটা, মোরালিটিটাকে চেঞ্জ হতে হতে আস্তে আস্তে মিরাকল প্লেতে, মানে যখন থেকে মোটামুটি বিবলিক্যাল বা
সেন্টদের ক্যারেক্টারগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দিতে যেতে মানুষের কমন যে জীবনযাত্রাকে যখন নাটকের একটা মানে কি চরিত্র হিসেবে ব্যবহার করা শুরু হলো এবং মানুষের জীবনযাত্রা দিয়েই মোরালিটিকে প্রচার করা শুরু হয়ে গেল, তখন সেটা হয়ে গেল কি আমাদের মোরালিটি প্লে। তখন বেস ছিল কি বলো, ওখানকার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? মোরালিটিকে প্রচার করা, কোনো ধর্ম মোরালিটিকে প্রচার করা, একটা নীতিকে ধরে তুলে ধরা। তাই বলছে, এই জন্য বলছে দ্য সেকেন্ড অর মোরাল পিরিয়ড অফ দ্য ড্রামা ইজ শোন বাই দ্য ইনক্রিজিং প্রিভিলেন্স অফ দ্য মোরালিটি প্লে। ইন দিস দ্য ক্যারেক্টার্স আর অ্যালিগরিক্যাল পার্সনেজ। তখন ক্যারেক্টারগুলো আর ওই জিজাস ক্রাইস্টও না বা হচ্ছে সেন্টও না, তখন এদের ক্যারেক্টার হচ্ছে লাইফ, ডেথ, তারপর হচ্ছে রিপেন্টেন্স, গুডনেস, লাভ, গ্রিড, মানে এই জাতীয় কিছু ভার্চু আছে বা ভাইস আছে যেগুলোকে ক্যারেক্টার হিসেবে সাজিয়ে এদেরকেই কি করা হতো, এই মোরালিটি বা মোরাল প্লেগুলোকে উপস্থাপন করা হতো, যে দেখানো হতো শেষ পর্যন্ত কারা জিততো। হয়তো গুডনেস জিতে যাচ্ছে, তাই তো, এর ভিতরে যে ভাইস যেগুলো খারাপ সেগুলো হেরে যাচ্ছে, লোভ হেরে যাচ্ছে, এখানে দেখানো হচ্ছে। অতএব মানুষের মধ্যে মোরালিটিকে প্রচার করার জন্য এই জাতীয় মোরাল প্লে উপস্থাপন করা শুরু হলো। দ্য মোরালিটিস মে বি রিগার্ডেড দেয়ারফর অ্যাজ দ্য ড্রামাটিক কাউন্টারপার্ট অফ দ্য ওয়ান্স পপুলার অ্যালিগরিক্যাল পোয়েট্রি এক্সেম্পলিফাইড বাই দ্য রোমান্স অফ দ্য রোজ। ওই যেমন নামটা রোমান্স অফ দ্য রোজের মতো যে পোয়েট্রিগুলো, ওই মানে পয়েমগুলোরই মানে কি একটা মডিফিকেশন হচ্ছে এই মোরালিটি প্লে। ঠিক আছে, তো আগে কবিতার মাধ্যমে উপস্থাপন করা হতো, এখন ওই মোরাল ক্যারেক্টারগুলোকেই কী করা হচ্ছে, মানুষের মাধ্যমেই ড্রামাটিক ওয়েতে উপস্থাপন করা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে দেখো, ইট ডিড নট অকার টু আওয়ার ফার্স্ট আননন ড্রামাটিস্ট। এত আমাদের অত দরকার নেই, তাহলে এইটুকু একটু জানলেই হবে এখানে। অতএব টু এনলিভেন দ্য অডিয়েন্স দ্য ডেভিল অফ মিরাকল প্লেস ওয়াজ ইন্ট্রোডিউস। তাহলে কি মিরাকল প্লের মধ্যে যে ডেভিল ছিল সেটা মোরালিটি প্লের মধ্যে কি ভিলেন থাকবে না বলো তো? থাকবে। বর্তমান যুগের মেন কথা হলো, বর্তমান যুগের যে কোনো রাইটিং এর প্রধান উদ্দেশ্য কি, ওই মোরালকে উপস্থাপন করা। বিভিন্ন সিনেমা নাটকগুলো তো কি করা হয়, মোরালিটিকে উপস্থাপন করা হয় না। তার ব্যাকগ্রাউন্ডে ভিলেনও থাকে, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ডে ভিলেনও থাকে, ভিলেন শেষ পর্যন্ত পরাজিত হয় আর নায়ক শেষ পর্যন্ত জিতে যায়। এরকম এগুলোই হচ্ছে মোরালিটিকে প্রচার করা। সেখানে হয়তো আমরা সরাসরি ধর্মের ক্যারেক্টার নিয়ে আসছি না, কিন্তু ধর্মীয় আঙ্গিকেই যে ভার্চুগুলো আছে সেগুলো এবং ভাইসগুলো আছে তাদের ভিতরে ইন্টারাকশন করানো হচ্ছে, তাদের ভিতরে একটা ফাইট দেখানো হচ্ছে, ফাইটের মাধ্যমে আমরা দেখছি যে ভার্চুগুলো জিতে যাচ্ছে। এরকম যে নাটকগুলো সেগুলো হচ্ছে তোমার মোরালিটি প্লে, মনে থাকবে। এর ভিতরে বলছে দ্য বেস্ট নন ফর অফ দ্য মোরালিটিস ইজ এভরি ম্যান। এভরি ম্যান নামক যে একটা প্লে ছিল সেটা হচ্ছে এই মোরালিটি প্লের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। হুইচ হ্যাজ রিসেন্টলি বিন রিভাইভড ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, যেটা বর্তমানে ইংল্যান্ড আমেরিকাতে এই ড্রামাটা দেখানো হয় বা পাওয়া যায়। ওকে, তাই বলছি দেখো, লাইক দ্য মিরাকল প্লেস মোস্ট অফ দ্য ওল্ড মোরালিটিস আর অফ আননন ডেট অ্যান্ড অরিজিন। মানে যেমন মিরাকল প্লের কোনো ডেট নাই, মিস্ট্রি প্লেরও কোনো ডেট নাই, তেমনি মোরালিটি প্লে কবে হয়েছে, কে লিখেছে, কোন তারিখে লিখছে, এরকম তারিখ সাল খুব একটা জানা যায় না। হ্যাঁ, ওকে, তাহলে গেল হচ্ছে মোরাল পিরিয়ড। হয়তো আমরা মোরাল পিরিয়ড দেখলাম, তাহলে পেলাম কি আমরা বলো, ড্রামার ডেভেলপমেন্টে প্রথমে পেয়েছি কি মিস্ট্রি, মিরাকল, তারপর হলো কি মোরালিটি, এবার আসছে কি ইন্টারলুড। ইন্টারলুডটা কি সেটা আমরা দেখি। ইট ইজ ইম্পসিবল টু ড্র অ্যান অ্যাকুরেট লাইন অফ ডিস্টিংশন বিটুইন মোরালিটি অ্যান্ড ইন্টারলুড। বলছে ইন্টারলুড এবং মোরালিটি নামে যে ড্রামাগুলো তাদের ভিতরে এমন কোনো অ্যাকুরেট লাইন মানে টানা যাবে না, যেটাকে আমরা মোরালিটি বলতে পারি এটাকে ইন্টারলুড, মানে দুটো প্রায় কাছাকাছি একই রকম বিষয়টা। ঠিক আছে, তাদের উদ্দেশ্য মোরালিটিকে প্রচার করা। আচ্ছা, আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, হ্যাঁ, তারপরে আমি শুরু করছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে ইন্টারলুডটা আসলে কেমন সেটা আমাদের একটু বুঝতে হবে। যে মোরালিটি প্লে এবং ইন্টারলুডের মধ্যে ডিস্টিংশন করার মতো এমন কোনো অ্যাকুরেট সিস্টেম নেই। তবে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো এরকম যে এটা সরাসরি একটা ড্রামা না হলেও কিছু ড্রামাটিক সিন, মানে কি ছোট ছোট ড্রামাগুলোকে আমরা বলতেছি ইন্টারলুড। মনে করো যে একটা ড্রামা মনে করো বড় হয়, তাই না, মোটামুটি 1-1.5 ঘন্টার তো হয়। ইন্টারলুডগুলো হচ্ছে ছোট ছোট ড্রামাটিক সিন টাইপের, যেখানেও হয়তো বা মোরালিটি প্রচার করা হচ্ছে, সেখানেও হয়তো দেখা যাচ্ছে 10 মিনিট বা 15 মিনিটের একটা ছোট নাটিকা টাইপের, যেটা আমরা বলতে পারি, যেখানে একটা ছোট্ট একটা মোরালিটি নিয়ে কথা বলা হচ্ছে। ঠিক আছে, যেমন আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েদের নিয়ে করা হয় না ছোট ছোট নাটিকা, হ্যাঁ বলো? জি স্যার। ওই রকম ছোট ছোট ড্রামাটিক সিন, যেটা হয়তো বা
কোনো এন্টারটেনমেন্ট পারপাসে কোনো একটা জায়গাতে ছোট পরিসরে করা হলো, যেখানে হয়তো মিউজিক বা সিঙ্গিংয়ের মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হয়। সেটা বলতে দেখো যে ইন জেনারেল উই মে থিঙ্ক অফ দ্য লেটার অ্যাজ আ ড্রামাটিক সিন। তাহলে এটা পুরোপুরি একটা ড্রামা না বললেও এটাকে আমরা ড্রামাটিক সিন হিসেবে দেখতে পারি। সামটাইম গিভেন বাই দেমসেলফ, ইউজুয়ালি উইথ মিউজিক অ্যান্ড সিঙ্গিং, যেখানে হয়তো একটু মিউজিক থাকবে, একটু সিঙ্গিং থাকবে, এবং যেগুলো উপস্থাপন করা হয় কোথায়, কোনো একটা দেখো ব্যাংকুটে অথবা কোনো একটা এন্টারটেনমেন্ট পারপাসে, হোয়ার আ লিটিল ফান ওয়াজ ওয়ান্টেড, মানে ছোট একটা জায়গা, এমন করে একটা বাড়িতে অনেক মানুষ একসাথে হয়েছে, তারা করলো কি একটা ছোট নাটিকা উপস্থাপন করার জন্য রেডি করলো, সেখানে একটা তাদের উদ্দেশ্য কি একটা মোরালিটিকে তুলে ধরা। তাহলে এটা কি একটা ছোট ছোট নাটক, যার মধ্যেও কোনো না কোনো একটা মোরাল পারপাস তুলে ধরা হচ্ছে। তারপর হচ্ছে এগেইন স্লিপ ইনটু আ মিরাকল প্লে টু এনলিভেন দ্য অডিয়েন্স আফটার এ সলেম সিন। মানে কি কথা বোঝা গেল যে মোরালিটি প্লের মতোই একটা প্লে, কিন্তু এটা একদম একটা বড় পূর্ণাঙ্গ কোনো নাটক না, এটা ছোট কোনো ড্রামাটিক ছোট সিনের মতো, যেটা কোনো ছোট পরিসরে উপস্থাপন করা হয়, সেটাকে বলা হচ্ছে ইন্টারলুড। এই তো মোটামুটি এটুকু আমরা একটু খেয়াল রাখবো। এরপরে আসলে হচ্ছে দ্য আর্টিস্টিক পিরিয়ড অফ দ্য ড্রামা, যেটা হচ্ছে আমাদের মেইন পিরিয়ডটা শুরু, যেখানে কমেডি আসবে, হ্যাঁ, যেখানে ট্র্যাজেডি আসবে। দেখো দ্য আর্টিস্টিক পিরিয়ডের কি হচ্ছে, দ্য আর্টিস্টিক পিরিয়ড ইজ দ্য ফাইনাল স্টেজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা। তাহলে এটা হচ্ছে কি ফাইনাল স্টেজ। তাহলে টোটাল স্টেজ হচ্ছে প্রথমে মিস্ট্রি মিরাকল দিয়ে শুরু হলো, তারপরে আসলো কি যে পুরো হ্যাঁ মোরালিটির মাধ্যম দিয়ে চলে এসেছে, ইন্টারলুডের মাধ্যম দিয়ে চলে এসেছে আর্টিস্টিক পিরিয়ডে। এই আর্টিস্টিক পিরিয়ডটা তাহলে কেমন, যেখানে কি করা হবে বলো, হিউম্যান লাইফকে রিপ্রেজেন্ট করা হবে, শুধুমাত্র ওই মোরালিটি বা মিরাকল উপস্থাপন করা তাদের উদ্দেশ্য না, মানুষের জীবন যেমন সেটাকে সেইভাবেই উপস্থাপন করা হচ্ছে তাদের উদ্দেশ্য। বলছে ইট ডিফার্স রেডিকলি ফ্রম দ্য আদার টু ইন ইটস চিপ পারপাস। আদার টু মানে ওই যে মোরালিটি মিরাকল বা হচ্ছে তোমার মিস্ট্রি, এইগুলো থেকে আলাদা। বলছে এখানে কি কারণ কি, ইজ নট টু পয়েন্ট আ মোরাল বাট টু রিপ্রেজেন্ট হিউম্যান লাইফ। এর উদ্দেশ্য আর্টিস্টিক পিরিয়ডের উদ্দেশ্য শুধু মোরালিটিকে প্রচার করা না, কোনো মোরাল পয়েন্টকে রিপ্রেজেন্ট করা না, বরং কাকে রিপ্রেজেন্ট করা বলো, মানুষের লাইফকে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, দ্য আর্টিস্টিক ড্রামা মে হ্যাভ পারপাস নো লেস দ্যান দ্য মিরাকল প্লে। বলছে মিরাকল প্লের মতো এরও হয়তো কোনো পারপাস আছে, বাট দ্য মোটিভ ইজ অলওয়েজ সাবঅর্ডিনেট টু দ্য চিপ এন্ড অফ রিপ্রেজেন্টিং লাইফ ইটসেলফ। তারপরে এর প্রধান এন্ড হচ্ছে কি, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে রিপ্রেজেন্ট করা, কোনো সাধুর জীবনী না, তাই তো, কোনো জিজাস ক্রাইস্টের জীবনী না, বা কোনো মোরাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন যেমন সেটাকে সেইভাবে তুলে ধরা। অর্থাৎ এটাকে সেই জন্য বলা হচ্ছে দ্য ফার্স্ট টু প্লে ইন ইংলিশ উইথ আ রেগুলার প্লট ডিভাইডেড ইন্টু অ্যাক্টস অ্যান্ড সিন ইজ প্রবাবলি দ্য কমেডি র্যালফ ডয়েস্টার। তাহলে প্রথম যে নাটকটা ইংরেজি সাহিত্যের মানে কি পূর্ণাঙ্গ নাটক বলা হচ্ছে ফার্স্ট টু প্লে ইন ইংলিশ, যার ভিতরে প্লট আছে, যেগুলো অ্যাক্ট সিনে বিভক্ত আছে, যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইট পড়ছি না, অ্যাক্ট সিনে ভাগ আছে না, 5টা অ্যাক্ট আছে, তার অধীনে বিভিন্ন সিন আছে, এরকম অ্যাক্ট সিনে বিভক্ত প্রথম যে ইংলিশ নাটক সেটা হচ্ছে একটা কমেডি। আর সেই কমেডিটার নাম কি, খেয়াল রেখো ব্রিফ কোশ্চেনের জন্য। ইট ইজ রিটেন বাই নিকোলাস উদাল, মাস্টার অফ ইটন অ্যান্ড লেটার অফ ওয়েস্টমিনিস্টার স্কুল। তার মানে তিনি হচ্ছেন স্কুলের মাস্টার, হ্যাঁ, ইটন এবং ওয়েস্টমিনিস্টার স্কুলের মাস্টার। তিনি নিকোলাস উদাল নামের একজন ব্যক্তি প্রথম এই কমেডিটা লেখেন। অ্যান্ড ওয়াজ ফার্স্ট অ্যাক্টেড বাই হিজ স্কুল বয়েজ সাম টাইম বিফোর 1556। এবং 1556 সালে তিনি এই নাটকটা তার স্কুলের ছেলেদের দ্বারাই কি করেছিলেন, স্টেজে উপস্থাপন করেছিলেন, অ্যাক্টেড করাইছিলেন, তাই তো? কি বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার। এরপরে নেক্সট যে ড্রামাটি হচ্ছে নেক্সট প্লে গ্যামার গার্টনস নিডল ইজ আ ডোমেস্টিক কমেডি আর ট্রু বিট অফ ইংলিশ রিয়েলিজম রিপ্রেজেন্টিং লাইফ অফ দ্য পিজেন্ট ক্লাস। মানে কৃষক শ্রেণীর মানুষকে উপস্থাপন করার জন্য এই নাটকটাকে উপস্থাপন করা হয়, গ্যামার গার্টনস নিডল। এটা একটা কমেডি। তার মানে ট্র্যাজেডি আগে নাকি কমেডি আগে ইংরেজি ড্রামার ক্ষেত্রে বলো তো? কমেডি আগে। কমেডি আগে। একটু খেয়াল রেখো কমেডি আগে। এর ভিতরে কি কি আছে না আছে তো আমাদের জানার দরকার নেই, এটা পুরো নাটকের ইয়া দেখানো হয়েছে, অত আমাদের পড়তে যাওয়ার দরকার নেই। অতএব আওয়ার ফার্স্ট ট্র্যাজেডি, এবার আসলো কি, আওয়ার ফার্স্ট ট্র্যাজেডি গর্বটা যেটা আমরা দেখে আসলাম, ওয়াজ রিটেন বাই থমাস স্যাকভিল অ্যান্ড থমাস নর্টন, ওয়াজ অ্যাক্টেড ইন 1562। তাহলে ওটা 1556 আর এটা 1562।
তাহলে প্রথম যে কমেডিটা ছিল নাম হচ্ছে কি বলো, র্যালফ রয়েস্টার ডয়েস্টার নাকি? এটাকে প্রথম অবস্থান করেছে 1556 এ, আর এটা হচ্ছে কি 1562 তে। তার মানে ট্র্যাজেডিটা হচ্ছে পরে এসেছে নাকি? অনলি 2 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের জন্ম কত সালে? 1564, তাই তো? 4 স্যার 64। তাহলে তার ঠিক জন্মের 2 বছর আগেই প্রথম ট্র্যাজেডি উপস্থাপন করা হয় গর্ভডাক, যেটা আর একটা নাম কি ছিল জানো গর্ভডাকের? Felix and Porix কি জানো? It is remarkable not only as our first tragedy but as the first play to be written in blank verse. Later being যে blank verse-টা শেক্সপিয়ার পরবর্তীতে অনুসরণ করেছে। দেখো, later being most significant since it started the drama into the style of verse best suited to the genius of English playwrights. যেটা দ্য স্টোরি অফ গর্ভডাক কোথা থেকে নেওয়া হয়েছে অত আমাদের দরকার নেই। বলছে রিকজ দ্য স্টোরি ইউজ বাই শেক্সপিয়ার। তাহলে কিং লিয়ার যখন তিনি লিখেছেন শেক্সপিয়ার, তার গর্ভডাক থেকেই তিনি কিন্তু এখানে উপস্থাপন করেছেন। এবং বলা হচ্ছে গর্ভডাক কিং অফ ব্রিটেন, তাহলে গর্ভডাক হচ্ছে কিং অফ ব্রিটেন, ডিভাইডেড দ্য কিংডম বিটুইন হিজ 2 সানস ফেরেক্স অ্যান্ড পোরেক্স। এই 2 ছেলের মধ্যে তিনি তার রাজ্যটা ভাগ করে দিচ্ছিলেন। যেমন কিং লিয়ার তার 3 মেয়ের মধ্যে কি করে রাজ্যটা ভাগ করে দেয়, তাই না? দ্য সানস কোয়ারেল অ্যান্ড পোরেক্স দ্য ইয়াঙ্গার স্লেইজ হিজ ব্রাদার। তাহলে পোরেক্স হচ্ছে ইয়াঙ্গার সান, যে তার বড় ভাই ফেরেক্সকে কি করে হত্যা করে। হু ইজ দ্য কুইন্স ফেভারিট, যাকে আবার মা বেশি ভালোবাসতো বড় ভাইকে, হ্যাঁ? তার মায়ের নাম হচ্ছে কি ভিডানা। দ্য কুইন স্লেইজ পোরেক্স ইন রিভেন্স, ছোট ছেলেকে সে হত্যা করলো মা। দ্য পিপল রিভিল অ্যান্ড স্লে ভিডানা অ্যান্ড গর্ভডাক। শেষ পর্যন্ত লোকজনও কী করলো? ভিডানা এবং গর্ভডাককে লোকজন এবার হত্যা করলো। দেন দ্য নোবেল স্কিলস দ্য রিভিলস, এরপর ওই রিভিলসদেরকে আবার নোবেলরা হত্যা করলো। অ্যান্ড ইন টার্ন ফল টু ফাইটিং ইচ আদার। এভাবে একজন আরেকজনকে হত্যা করতে করতে শেষ পর্যায়ে চলে। দ্য লাইন অফ ব্রুটাস, দেখো ব্রুটাস বিং এক্সটিংক্ট উইথ দ্য ডেথ অফ গর্ভডাক। আচ্ছা যাক, ওগুলো তো দরকার নেই, ভিতরের বিষয় পড়ে আমাদের সময় নষ্ট করা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ড্রামার ধারাবাহিকতা, বুঝতে পেরেছো? যদি ডেভেলপমেন্ট অফ ড্রামার কথা আসে তাহলে এই স্টেজের কথা আমাদেরকে লিখতে হবে, যেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি রিফরমেশন পিরিয়ড, ওখানে তোমরা আবার একটু পড়ে নিও, ঠিক আছে? তাহলে তাই বলছে দ্য আর্টিস্টিক ফিনিশ অফ দিস ফার্স্ট ট্র্যাজেডি ইজ মার্ড বাই বলছে কি অথর্স এভিডেন্ট পারপাস টু পারসুয়েড এলিজাবেথ টু ম্যারি। এর উদ্দেশ্য ছিল এলিজাবেথকে বিয়ে করা। এলিজাবেথ কি বিয়ে করেছিলেন? কুইন এলিজাবেথ বলো তো? না স্যার, বিয়ে করেন, তাই তো? জি স্যার, কুমারী ছিলেন। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, এর বাইরে আর যাবো না। তারপরে এই যে তাহলে আমাদের পোয়েট্রি এবং ড্রামা নিয়ে যতটুকু পড়লাম, আশা করি মাথায় কিছুটা হলেও একটা তৈরি হয়েছে, না ধারাবাহিকতা তৈরি হয়েছে। স্যার যখন লিটারারি ওয়ার্ডগুলো মানে কাজগুলো পড়া হয় তখন আসলে ভালো করে বোঝা যায়। হ্যাঁ, একটু ওইভাবে আমি যেহেতু প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছি, তোমরা আবার ওগুলো পড়ে নিবা। এটা শেষ হলে এটা দিয়ে দিব, পড়লে ধারাবাহিকতাটা পেয়ে যাবে। হ্যাঁ জি স্যার। আচ্ছা স্যার বলো। স্যার আমি আপনারে স্যার রাত্রে 10:30টার পরে ইনবক্সে নক দিবনে স্যার, আপনি যদি এই ভিক্টোরিয়া না, হ্যাঁ এটা রোমান্টিক এজ, এই দুইটা এজের স্যার যে পিডিএফ করা আছে না আগের, স্যার আমাকে দিয়েন, জাস্ট আমি পুরো একটু ধারণা নিবনে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি ধারণা নিয়ে কাজ হয় তো নিবা। স্যার কি করবো স্যার, পরীক্ষা তো দিতে হইব, কি আর করবো। আচ্ছা ঠিক আছে, স্যার যে মেন কাজগুলো যদি জানি তাহলে কিছু তো লিখতে পারবো। আচ্ছা হিস্ট্রি তো এভাবে পড়া সম্ভব না গো। এই যে বিষয়গুলো না বললে তুমি যদি শুধু প্রশ্ন উত্তর পড়তে এগুলো বুঝতে পারতা? জীবনেও না স্যার, এখন তো পরীক্ষা ঠেকাইতে হবে, কি করবো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে, তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকো। আচ্ছা আগামীকাল তো ক্লাস আছে, তো যেগুলো বললাম এগুলো একটু রিভিশন দিবা, ড্রামার নামটামগুলো খেয়াল রাখবা, ধারাবাহিকতাটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? আর রিফরমেশন পিরিয়ডে যে ডেভেলপমেন্টের ইয়েটা দেওয়া আছে ড্রামার, ওইটা একটু পড়ে নিবা সবাই, ওই কোশ্চেনটা। হ্যাঁ, এখন আশা করি বুঝতে পারবা সবাই। ওকে স্যার। আচ্ছা ওকে, গুড নাইট, বাই।